ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার ক্লাস। যে যেখান থেকে ক্লাসটি দেখছো সবাইকে স্বাগতম। আজকে আমরা পড়ব নবম দশম শ্রেণীর রসায়ন বইয়ের সপ্তম অধ্যায়, যার শিরোনাম হচ্ছে রাসায়নিক বিক্রিয়া। তো এ- তো এই অধ্যায়ের বিভিন্ন ধরনের বিক্রিয়া আমরা পড়েছি। এখন আমরা এই অধ্যায়ের যে সর্বশেষ অংশ, সেটা হচ্ছে বাস্তব ক্ষেত্রে সংঘটিত কিছু রাসায়নিক বিক্রিয়ার উদাহরণ। ঠিক আছে, বাস্তব ক্ষেত্রে সংঘটিত কিছু রাসায়নিক বিক্রিয়ার উদাহরণ আমরা দেখব দিয়ে এই অধ্যায়টি শেষ করব। তো প্রথমে হচ্ছে যে বাস্তব ক্ষেত্রে সংঘটিত রাসায়নিক বিক্রিয়া। আমরা প্রতিদিন অনেক ঘটনা পর্যবেক্ষণ করি যেগুলোতে বিভিন্ন রাসায়নিক বিক্রিয়ার কারণে ঘটে থাকে। তাহলে অনেকগুলো ঘটনা আমরা আমাদের বাস্তব জীবনে প্রতিনিয়ত দেখে থাকি যেগুলো রাসায়নিক বিক্রিয়ার কারণে ঘটে। যেমন আমরা সবাই এই জিনিসটার সাথে পরিচিত, সেটা হচ্ছে লোহায় মরিচা পড়া। আমরা লোহার বা লোহার ইংরেজি নাম হচ্ছে আয়রন, আর রাসায়নিক সংকেত হচ্ছে Fe। পারমাণবিক এটা সংকেত তার এই পরমাণুর। তো আমরা লোহার তৈরি বিভিন্ন যন্ত্রপাতি যেমন ছুরি, কাঁচি, বটি, দা ইত্যাদি ব্যবহার করি। এসব যন্ত্রপাতি বাতাসে মুক্ত অবস্থায় রেখে দিলে এদের পৃষ্ঠে মরিচা পড়ে। এখানে আয়রন বাতাসের অক্সিজেন ও জলীয় বাষ্পের সাথে বিক্রিয়া করে আর্দ্র ফেরিক অক্সাইড বা মরিচা তৈরি করে। এতে ধাতুর পৃষ্ঠতল ক্ষয় হয়। মরিচা ঝাঁঝরা জাতীয় পদার্থ হওয়ায় এর ভিতর দিয়ে বাতাসের অক্সিজেন ও জলীয় বাষ্প ঢুকে লোহার পৃষ্ঠকে ক্রমাগত ক্ষয় করতে থাকে। এভাবে লোহার তৈরি পুরো জিনিসটাই একসময় নষ্ট হয়ে যায়। তাহলে আমরা কি দেখলাম, যে লোহাকে যদি আমরা বাতাসে রেখে দেই তাহলে সেখানে অক্সিজেনের সাথে লোহার বিক্রিয়া, তাহলে কে কে এখানে বিক্রিয়া করে? আয়রন, অক্সিজেন এবং জলীয় বাষ্প। কে কে বিক্রিয়া করে? আয়রন, এই যে আয়রন, আয়রন, অক্সিজেন এবং জলীয় বাষ্প বিক্রিয়া করে কি করে? আর্দ্র ফেরিক অক্সাইড বা মরিচা তৈরি করে। তাহলে মরিচাটা মূলত হচ্ছে কি ফেরিক অক্সাইড, আর্দ্র ফেরিক অক্সাইড বা মরিচা তৈরি করে। এবং এই মরিচাটা হয় ঝাঁঝরা পদার্থ, এর মধ্যে ছিদ্র থাকে, ফলে এর মধ্যে দিয়ে কন্টিনিউয়াসলি পানি এবং অক্সিজেন ঢুকতেই পারে। ঠিক আছে, তাহলে প্রথমে লোহার উপরের অংশে মরিচা তৈরি হয়। এই মরিচাটা হয় কি ছিদ্র বিশিষ্ট। এই মরিচার ভিতর দিয়ে পানি এবং অক্সিজেন কি করে? ভিতরের যে লোহা আছে তার মধ্যে প্রবেশ করে, সেটা মরিচায় পরিণত হয়। এরকম করে যতক্ষণ না পুরো লোহা মরিচায় পরিণত হয় ততক্ষণ পর্যন্ত এই বিক্রিয়া ঘটতেই থাকে। ঠিক আছে, তো এটা একটু স্লো প্রক্রিয়া, যদিও এটা লোহার জন্য অনেক ক্ষতিকর। তো তো এক সময় পুরো লোহাটাই নষ্ট হয়ে যায়। তো এই বিক্রিয়াটা হচ্ছে যে এরকম, যে আয়রন প্লাস ১.৫ অণু অক্সিজেন অণু, ১.৫ মোল অক্সিজেন অণু এবং ৩ অণু পানি মিলে হয় ২ অণু ফেরাস হাইড্রোক্সাইড, ফেরিক হাইড্রোক্সাইড। প্রথমে ফেরিক হাইড্রোক্সাইড তৈরি হয়, পরে সেই ফেরিক হাইড্রোক্সাইড ভেঙে ফেরাস অক্সাইড এবং এন এন সংখ্যক অণু, এটা ফেরিক ফেরিক অক্সাইড, ফেরাস না, ফেরিক অক্সাইড এবং এন সংখ্যক পানি এখানে কেলাস আকারে ঢুকে ঢুকে এই জিনিসটাই হচ্ছে তাহলে কি মরিচা। তাহলে মরিচার সংকেত কত? মরিচার সংকেত হচ্ছে FeO, Fe2O3, অর্থাৎ ফেরিক অক্সাইড, তার সাথে এন সংখ্যক পানি। তাহলে এখানে কত অণু পানি থাকবে এটা সুনির্দিষ্ট না, এটা যে কোনো সংখ্যক অণু পানি থাকতে পারে। তাহলে এটাই হচ্ছে মরিচার সংকেত। তাহলে ফেরিক অক্সাইড সাথে এন সংখ্যক অণু পানি, এন এর মান যে কোনো পূর্ণ সংখ্যা হতে পারে, এন এর মান 1, 2, 3 ইত্যাদি পূর্ণ সংখ্যা হতে পারে। ঠিক আছে, এই পানিটাকে বলা হয় কেলাস পানি। তো এই বিক্রিয়াটা তোমরা অবশ্যই মাথায় রাখবা। এখানে প্রথমে আয়রন, অক্সিজেন এবং পানি, আয়রন, অক্সিজেন এবং পানি বিক্রিয়া করে সর্বপ্রথমে কি তৈরি করে? সর্বপ্রথম ফেরাস হাইড্রোক্সাইড তৈরি হয়। ফেরাস হাইড্রোক্সাইড এখানে কি হয়? প্রাথমিক উপাদান। তাহলে ফেরাস হাইড্রোক্সাইড প্রথমে তৈরি হয়। এই ফেরাস হাইড্রোক্সাইড পরে পরবর্তীতে ভেঙে যায়, ভেঙে গিয়ে ফেরিক অক্সাইড এবং পানি আলাদা হয়ে যায় ওখান থেকে। ঠিক আছে, তো এটা হলো প্রথম আমাদের ন্যাচারাল যে রাসায়নিক বিক্রিয়া। আমরা আমাদের চারপাশে প্রতিনিয়ত এই রাসায়নিক বিক্রিয়াটা দেখি। এরপর হচ্ছে তামা ও অ্যালুমিনিয়ামের ক্ষয় রোধ। এটা হচ্ছে কি রাসায়নিক বিক্রিয়া তো করে না, বরং রাসায়নিক বিক্রিয়ায় বাধা দেয়। রাসায়নিক বিক্রিয়া তৈরি হতে বা রাসায়নিক বিক্রিয়া হতে দেয় না। লোহার তৈরি দ্রব্যাদি ছাড়াও আমরা দৈনন্দিন প্রয়োজনে কপার, অ্যালুমিনিয়াম এর দ্রব্যাদি ব্যবহার করে থাকি। কপার ও অ্যালুমিনিয়ামের দ্রব্যাদি বাতাসের অক্সিজেনের সংস্পর্শে এলে প্রথমে তাদের উপর কপার অক্সাইড ও অ্যালুমিনিয়াম অক্সাইডের একটি আস্তর পড়ে। পরবর্তীতে বাতাসের অক্সিজেন উক্ত আস্তরণ ভেদ করে আর কপার এবং অ্যালুমিনিয়ামের সংস্পর্শে আসতে পারে না।
ফলে আর বিক্রিয়া সাধিত হয় না। সুতরাং কপার বা অ্যালুমিনিয়ামের ক্ষয় সাধিত হয় না। এরূপে কপার অক্সাইড এবং অ্যালুমিনিয়াম অক্সাইড যথাক্রমে কপার এবং অ্যালুমিনিয়ামকে রক্ষা করে। তাহলে দেখো, এই আয়রনের অক্সাইড হচ্ছে তার শত্রু। আয়রনের অক্সাইড তার শত্রু। যখন ফেরিক অক্সাইড হচ্ছে, ফেরিক অক্সাইড আর এন সংখ্যক অণু পানি, এই যে মরিচা, এ হচ্ছে লোহার শত্রু। এর মধ্যে পোর থাকে, এর মধ্যে দিয়ে কন্টিনিউয়াসলি পানি এবং অক্সিজেন ভিতরে পরবর্তী লোহার লেয়ারে কি করে, মনে করে এই একটা লোহার লেয়ার, প্রথম লেয়ারে কি হয়ে গেছে, এই মরিচা পড়ছে, এই মরিচার মধ্যে পোর থাকে, এই পোরের ভিতর দিয়ে অক্সিজেন পানি কন্টিনিউয়াসলি ঢুকতে থাকে, পরের অংশ মরিচা হয়, তারপরের অংশ মরিচা হয়, এরকম মরিচা হতে থাকে যতক্ষণ, দুই দিক থেকে হয়, যতক্ষণ না পুরো লোহা মরিচায় পরিণত না হয়। তাহলে আয়রনের যে অক্সাইড, এটা হচ্ছে আয়রনের শত্রু। কিন্তু কপার এবং অ্যালুমিনিয়ামের অক্সাইড হচ্ছে কপার এবং অ্যালুমিনিয়ামের বন্ধু। কপার এবং অক্সিজেন মিলে যখন কপার অক্সাইড তৈরি হয়, এটা হচ্ছে কিউপ্রাস অক্সাইড। এই কিউপ্রাস অক্সাইড হচ্ছে এই আবার এই মরিচার মতো না, এই মরিচার মতো পোর বিশিষ্ট না, পোরাস না, ছিদ্র বিশিষ্ট না। কপার অক্সাইড হচ্ছে নিঃছিদ্র, সীসা, নিঃছিদ্র, এর মধ্যে কোনো ছিদ্র থাকে না। অর্থাৎ এরকম যদি একটা কপার ধাতু থাকে, এর তোমার অক্সিজেনের সাথে বিক্রিয়া করে কপারের চতুর্দিকে একটা কপার অক্সাইডের লেয়ার তৈরি হয়, যে লেয়ারের ভিতরে কোনো ছিদ্র থাকে না। ফলে বাইরের যে অক্সিজেন, এই অক্সিজেনকে সে ভিতরের কপারে প্রবেশ করতে দেয় না। ফলে কপার কি থাকে, সুরক্ষিত থাকে। একইভাবে অ্যালুমিনিয়ামের যে অক্সাইড আছে, এটাও তার বন্ধু। অ্যালুমিনিয়াম অক্সাইডও কি করে, অ্যালুমিনিয়ামের চতুর্দিকে অ্যালুমিনিয়াম অক্সাইডের একটা প্রলেপ তৈরি করে। এই অ্যালুমিনিয়াম অক্সাইডের প্রলেপটা বায়ুরোধী, এর মধ্যে ছিদ্র থাকে না। ফলে অক্সিজেন পরবর্তীতে ভিতরের যে অ্যালুমিনিয়াম আছে তার সংস্পর্শে যাইতে পারে না, এবং নতুন করে অ্যালুমিনিয়াম অক্সাইডও উৎপন্ন হয় না। ঠিক আছে, তাহলে দেখো একই জিনিস আয়রনের ক্ষেত্রে আয়রনকে ক্ষয় করতেছে, তার কারণ আয়রন অক্সাইড হচ্ছে, অর্থাৎ মরিচা, ফেরিক অক্সাইড হচ্ছে ছিদ্র বিশিষ্ট, আর কপার এবং অ্যালুমিনিয়ামের অক্সাইড হচ্ছে ছিদ্র বিশিষ্ট না। এই জন্য কপারের অক্সাইড, অ্যালুমিনিয়ামের অক্সাইড কপার এবং অ্যালুমিনিয়ামকে রক্ষা করে, কিন্তু আয়রনের অক্সাইড আয়রনকে রক্ষা করে না, আয়রনকে আরো তোমার নষ্ট হইতে সাহায্য করে। এরপর হচ্ছে পিঁপড়া বা মৌমাছির কামড়ের জ্বালা নিরাময়। তো পিঁপড়া বা মৌমাছি যদি কামড়ায়, মৌমাছি বা পিঁপড়া কামড়ালে ক্ষতস্থানে জ্বালা যন্ত্রণা করে। এই যন্ত্রণা থেকে রেহাই পাওয়ার জন্য আমরা ক্ষতস্থানে চুন লাগাই। এর কারণ কি, পিঁপড়ার মুখ বা মৌমাছির হুলে এক ধরনের অ্যাসিড থাকে, যেটি জ্বালা যন্ত্রণার সৃষ্টি করে। ক্ষতস্থানে চুন যোগ করার ফলে অ্যাসিডের সাথে বিক্রিয়া করে সেটি প্রশমিত হয়, ফলে জ্বালা যন্ত্রণা বন্ধ হয়ে যায়। তাহলে মৌমাছি বা অন্যান্য পিঁপড়া যদি কামড়ায়, সেগুলোতে কি থাকে, সেগুলোতে থাকে অ্যাসিড। এই অ্যাসিডের কারণে মূলত যেখানে তারা কামড়ায় সেখানে জ্বালা পোড়া করে। এই জন্য আমরা জানি অ্যাসিড এবং ক্ষার পরস্পরের সাথে বিক্রিয়া করে লবণ পানি উৎপন্ন করে, অর্থাৎ অ্যাসিডের প্রক্রিয়াটা কী হয়ে যায়, অ্যাসিডের যে প্রভাব সেটা নষ্ট হয়ে যায়। এই জন্য আমরা ক্ষার জাতীয় পদার্থ অর্থাৎ চুন লাগাই দিই। যদি কখনো মৌমাছি বা বোলতা বা পিঁপড়া অনেক জোরে কামড়ায়, যে অনেক বেশি ব্যথা করে, তাহলে সেখানে চুন দিলে কি হবে, ব্যথাটা, জ্বালা পোড়াটা কমে যাবে। অ্যাসিড এবং চুন হচ্ছে ক্ষার, চুন হচ্ছে কি ক্ষার। এই অ্যাসিড এবং ক্ষার পরস্পরের সাথে বিক্রিয়া করে তোমার প্রশমিত করবে অ্যাসিডকে, পরে জ্বালা যন্ত্রণা কমে যাবে। তাহলে ক্ষতস্থানে পিঁপড়া যদি কামড়ায়, মৌমাছি কামড়ায়, তাহলে আমরা কি লাগাবো, চুন লাগাবো। এটা আমরা এমসিকিউ হিসেবে মাথায় রাখতে পারি। ঠিক আছে, তাহলে পিঁপড়ার মুখে কি থাকে, পিঁপড়া এবং মৌমাছির মূলে হুলে থাকে এক ধরনের অ্যাসিড। তাহলে পিঁপড়া এবং মৌমাছির হুলে কি থাকে, এক ধরনের অ্যাসিড থাকে। ঠিক আছে, আচ্ছা, এর পরের অংশে আমরা যাই। এখানে বলা আছে যে শ্বসন প্রক্রিয়ার মাধ্যমে শক্তি উৎপাদন। এটা আমরা দেখতে পাই না, কিন্তু এটা আমাদের শরীরের ভিতরে হয়, এই সম্পর্কে আমরা সবাই জানি। তো এখানে অক্সিজেনের সাথে আমাদের কোষের যে খাবার আছে সেগুলোর বিক্রিয়ায় শক্তি উৎপাদন হয়। আমাদের শরীরের প্রতিটি কোষে শ্বসন প্রক্রিয়া সাধিত হয়। শ্বসনে মূলত গ্লুকোজ অণু অক্সিজেন দ্বারা জারিত হয়ে অক্সিজেনের সাথে, অর্থাৎ জারিত হওয়া মানে অক্সিজেনের সাথে বিক্রিয়া করে, তারা কি করে, শক্তি উৎপাদন করে। কার্বন ডাই অক্সাইড, পানি এবং শক্তি উৎপাদন করে। তাহলে আমাদের শরীরে কি হয়, গ্লুকোজ এবং অক্সিজেন কোষের মধ্যে, প্রত্যেকটা কোষেই এই শ্বসন প্রক্রিয়াটা সম্পন্ন হয়। আমরা জানি যে কোষের যে মাইটোকন্ড্রিয়া নামক অঙ্গাণু আছে, এই অঙ্গাণুর মধ্যেই এই কাজটা সম্পন্ন হয়। এই জন্য মাইটোকন্ড্রিয়াকে শক্তি বলা হয়, শক্তিঘর বলা হয়। তো যাই হোক, এই কোষের মধ্যে আমরা যে খাবার খাই, সেই খাবারগুলো বিভিন্নভাবে ভেঙে চুরে অ্যাট লাস্ট কি হয়, সর্বশেষে এইরকম
গ্লুকোজে পরিণত হয়, ঠিক আছে? গ্লুকোজে পরিণত হয়, তারপর সেই গ্লুকোজ আর অক্সিজেন পরস্পরের সাথে বিক্রিয়া করে কার্বন ডাই অক্সাইড, পানি এবং শক্তি উৎপন্ন হয়। এই শক্তিটাই মেইনলি আমরা কি করি আমাদের দৈনন্দিন জীবনে চলাফেরা, কথা বলা বা দৌড়ানো এগুলো কাজে ব্যবহার করি। ওকে, মানুষের শরীরের বিপাক ক্রিয়ায় অনেকের পাকস্থলীতে অতিরিক্ত হাইড্রোক্লোরিক অ্যাসিড তৈরি হয়। অতিরিক্ত হাইড্রোক্লোরিক অ্যাসিডকে প্রশমিত করার জন্য রোগীকে ডাক্তার অ্যান্টাসিড ওষুধ খেতে বলেন। তাহলে অনেক সময় আমরা যখন অ্যাসিড জাতীয় খাবার বেশি খাই বা অথবা যদি অনেকক্ষণ খাবার খাওয়ার পর যদি আমরা পানি না খাই বা অনেকক্ষণ যদি না খেয়ে থাকি, তাহলে পাকস্থলী তো একটা নির্দিষ্ট পরিমাণ হাইড্রোক্লোরিক অ্যাসিড সে নর্মালি কি করে, প্রস্তুত করে। এখন এই হাইড্রোক্লোরিক অ্যাসিডটাকে কাজে লাগানোর মতো যদি খাবার আমরা না খাই বা পানি অ্যাসিডকে কি করে প্রশমিত করে, পর্যাপ্ত পানি যদি আমরা না খাই বা অনেকক্ষণ যদি না খেয়ে থাকি, তাহলে পাকস্থলী হাইড্রোক্লোরিক অ্যাসিড তৈরি করে। এই হাইড্রোক্লোরিক অ্যাসিড শরীরের মধ্যে অ্যাসিডিটি তৈরি করে। তখন আমাদের কি হয়, পেটে গ্যাস হয়, পেট অনেক সময় ফুলে যায়। তখন আমরা অ্যান্টাসিড খাই। এই অ্যাসিডের বিপরীত হচ্ছে কি অ্যান্টাসিড। অ্যান্টাসিড নামটা শুনে বুঝতে পারতেছ, অ্যান্টাসিড জাতীয় ঔষধ আমরা খাই। এই অ্যান্টাসিড মূলত আসলে ক্ষার। অ্যান্টাসিড মূলত কি কোনো ধাতুর ক্ষার, যেমন ম্যাগনেসিয়াম অক্সাইড। সাধারণত আমরা ম্যাগনেসিয়াম অক্সাইড এবং অ্যালুমিনিয়াম অক্সাইড খাই, কারণ আমাদের শরীরে ম্যাগনেসিয়াম ধাতু এবং অ্যালুমিনিয়াম ধাতুর প্রয়োজন আছে। এবং এগুলো যদি একসাথে দুইটা কাজ করে, এক তারা আমাদের অ্যাসিডটাকে কি করতেছে, প্রশমিত করতেছে, দুই আমাদের শরীরে ম্যাগনেসিয়াম এবং অ্যালুমিনিয়ামের ঘাটতি পূরণ করতেছে। তো এই জন্য আমরা অ্যান্টাসিড, তাহলে অ্যান্টাসিড যেটা খাই সেটা মূলত একটা ক্ষার, ম্যাগনেসিয়ামের ক্ষার অথবা অ্যালুমিনিয়ামের ক্ষার। এই ক্ষারক দুটি অতিরিক্ত হাইড্রোক্লোরিক অ্যাসিডকে প্রশমিত করে এবং রোগী অ্যাসিডিটি থেকে মুক্তি পায়। এটাকে আমরা ক্ষার বলবো না, এগুলো হচ্ছে ক্ষারক। এগুলো হচ্ছে কি ক্ষারক। ক্ষার বা ক্ষারকের মধ্যে ডিফারেন্স আছে। ক্ষার হচ্ছে পানিতে দ্রবীভূত, মানে ক্ষার হচ্ছে যে কোনো যার ওয়েজ আছে সেটাই ক্ষার, বা পানিতে দ্রবীভূত হওয়ার পর ওয়েজ তৈরি করলেই সেটা ক্ষার। পরবর্তীতে আছে তোমাদের একটা অধ্যায়। আর যারা পানিতে দ্রবীভূত হয় তাদেরকে বলা হয় ক্ষারক, আর যারা পানিতে দ্রবীভূত হয় না তারা শুধুই ক্ষার। আচ্ছা, যাই হোক, তাহলে এই যে ক্ষারক ম্যাগনেসিয়াম অক্সাইড এবং অ্যালুমিনিয়াম অক্সাইড এই হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করে ম্যাগনেসিয়াম ক্লোরাইড লবণ তৈরি করে এবং পানি উৎপন্ন করে। ফলে আমাদের শরীরের অ্যাসিডিটিটা কি হয়ে যায়, নষ্ট হয়ে যায়। তো এই যে আমরা যখন অ্যান্টাসিড ওষুধ খাই, তখন আমাদের শরীরে এই বিক্রিয়া দুটি ঘটে। কোন বিক্রিয়া দুটি ঘটে? এই বিক্রিয়া দুটি ঘটে। ওকে, তো এগুলো পরীক্ষায় আসতে পারে, তখন তোমরা বুঝতেই পারছো। এগুলো সবই কিন্তু জারণ বিজারণ বিক্রিয়া। ম্যাগনেসিয়াম আর ক্লোরিনের মধ্যে আকর্ষণ বেশি, ফলে ম্যাগনেসিয়াম আর ক্লোরিন পরস্পরের সাথে যুক্ত হয়। আর অ্যাসিড এবং ক্ষারের বিক্রিয়া আমরা জানি, পানি এবং হাইড্রোক্সাইড আয়ন এটা তৈরি হয়। এবং জলীয় দ্রবণে এটা তৈরি হলেও এটা কিন্তু কি থাকে, তোমার আলাদা আলাদা অবস্থায় থাকে। ঠিক আছে, এটা কিন্তু আলাদা অবস্থায়, দুইটা সিএল আলাদা অবস্থায় থাকে। ওকে, দ্রবীভূত অবস্থায় থাকে। এরপর আছে জ্বালানি হিসেবে প্রাকৃতিক গ্যাস। শুধু প্রাকৃতিক গ্যাস না, যে কোনো জিনিস যখন আমরা জ্বালাই সেটা প্রাকৃতিক গ্যাস হতে পারে বা অন্যান্য পেট্রোল হতে পারে বা কাঠ কয়লা হতে পারে। যেটাই হোক না কেন, এগুলো কিন্তু রাসায়নিক বিক্রিয়া হয়। প্রাকৃতিক গ্যাস জ্বালানি হিসেবে ব্যবহার করা হয়। প্রাকৃতিক গ্যাসে বেশিরভাগই থাকে মিথেন। মিথেন গ্যাসকে অক্সিজেনে পোড়ালে কার্বন ডাই অক্সাইড, জলীয় বাষ্প এবং তাপশক্তি উৎপন্ন হয়। সিএনজি, ডিজেল, পেট্রোল, কেরোসিন, অকটেন ইত্যাদি জ্বালানিকে পোড়ালেও একইভাবে কার্বন ডাই অক্সাইড, জলীয় বাষ্প ও তাপশক্তি উৎপন্ন হয়। আমরা যখন মোমকে পোড়াই তখনও কি হয়, কার্বন ডাই অক্সাইড, জলীয় বাষ্প এবং তাপশক্তি উৎপন্ন হয়। অর্থাৎ যে কোনো কিছুর সাথে অক্সিজেনের বিক্রিয়াটাই হচ্ছে দহন। এই দহন প্রক্রিয়ায় সবসময় কি হবে, কার্বন ডাই অক্সাইড, পানি এবং শক্তি বা তাপ উৎপন্ন হবে। ঠিক আছে, তো এখানে আমাদের মিথেন গ্যাসের সংকেতটা সবচেয়ে ইজি, এই জন্য এখানে বিক্রিয়া ঘটানোও ইজি। এখানে দেখো কি হয়, কার্বন এবং অক্সিজেন পরস্পরের সাথে যুক্ত হয়। ঠিক আছে, কার্বনের এখানে আমি এর আগে দেখিয়েছি, কার্বনের এখানে কি হয়, বিজারণ ঘটে। কার্বনের এখানে কি করে, জারণ ঘটে, আর অক্সিজেনের বিজারণ ঘটে। আর পানি, হাইড্রোজেন আয়ন যা আছে তাই থাকে। আচ্ছা, তো এইভাবে কি হয়, মিথেন এবং অক্সিজেন পরস্পরের সাথে যুক্ত হয়ে, তাহলে মিথেন আর অক্সিজেন পরস্পরের সাথে যুক্ত হয়ে, তাহলে অক্সিজেন কি হয়, কার্বনের সাথে যুক্ত হয়, কার্বন ডাই অক্সাইড তৈরি করে। আর আরও অক্সিজেন পানির সাথে, ওখানে মিথেনের যে হাইড্রোজেন আছে সেই হাইড্রোজেনের সাথে যুক্ত হয়ে পানি তৈরি করে। সেই সাথে সাথে ডেল্টা এইচ উৎপন্ন করে, অর্থাৎ তাপমাত্রা তৈরি করে। তো এটাকে যদি আমরা সমতা করি তাহলে দেখো
হাইড্রোজেন আছে 4টা, তাহলে এখানে যদি আমরা 2 দেই তাহলে হাইড্রোজেন 4টা আছে, অক্সিজেন 2টা দিয়ে সব মিলে গেল, ঠিক আছে। আর অক্সিজেন হলো কয়টা এখানে, এখানে 2টা ওখানে 2টা, 4টা, তাহলে এখানে 2 দিতে হবে, তাহলে মোট অক্সিজেন 4টা হলে এইভাবে সমতা করলাম আমরা। তো তো এই ছিল আমাদের লাইফের আমরা যখন আমাদের আশেপাশে যে ঘটনাগুলো দেখি আমাদের লাইফের সাথে সম্পর্কিত অনেকগুলো রাসায়নিক বিক্রিয়া, এগুলো অবশ্যই মাথায় রাখতে হবে। এরপর হচ্ছে যে বাস্তব ক্ষেত্রে সংঘটিত কতিপয় ক্ষতিকর বিক্রিয়া রোধ করার উপায়। এখন আমরা দেখতেছি যে এই যে বিক্রিয়াগুলো দেখলাম, কিছু বিক্রিয়া আমাদের জন্য ক্ষতিকর, যেমন মরিচার ক্ষেত্রে যে বিক্রিয়াটা হচ্ছে সেটা আমাদের জন্য ক্ষতিকর, তাই না? লোহায় মরিচা পড়তেছে, এটা ক্ষতিকর। আবার কপার এবং অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে যে কপার অক্সাইড এবং অ্যালুমিনিয়াম অক্সাইড তৈরি হচ্ছে, এটা আবার উপকারী। এটা কি করে? অ্যালুমিনিয়াম এবং কপারকে রক্ষা করে, ঠিক আছে। তো এই যে কিছু বিক্রিয়া আছে আমাদের জন্য ক্ষতিকর, কিছু বিক্রিয়া আছে উপকারী। তো যে বিক্রিয়াগুলো ক্ষতিকর সেগুলোকে তো রোধ করতে হবে। ধরুন লোহাকে যদি আমরা কন্টিনিউয়াসলি পানি এবং অক্সিজেনের সাথে বিক্রিয়া হইতে দেই তাহলে এটা তো মরিচা হয়ে লোহাটা নষ্ট হয়ে যাবে। মরিচা অনেক দুর্বল পদার্থ, আর লোহা তো অনেক শক্ত, তো মরিচা দিয়ে তো কিছুই হবে না। তো আমাদের চারপাশে অনেক কিছুই প্রতিনিয়ত রাসায়নিক বিক্রিয়া করে ক্ষয়প্রাপ্ত হচ্ছে কিংবা নষ্ট হচ্ছে। যেমন আমরা আমাদের রসায়নের জ্ঞান ব্যবহার করে অনেক ক্ষেত্রেই এই জিনিসগুলোকে রক্ষা করতে পারি। যেমন হচ্ছে সর্বপ্রথম এটাই আসছে যে মরিচার ক্ষয় থেকে আয়রনকে রক্ষা করার জন্য লোহার তৈরি দ্রব্যাদির উপর রং দিলে সেটি আর বাতাসের সংস্পর্শে আসতে পারে না, ফলে মরিচা পড়তে পারে না। তাহলে লোহাকে মরিচা রোধী করার জন্য কি করতে হয়? লোহার উপর রং করে দিতে হয়। লোহার উপর কি করতে হয়? রং করে দিলে এই রংটা, এবং যে কোনো রং না, যে রংগুলো উপরে একটা লেয়ার তৈরি করবে, অর্থাৎ ওই রংগুলো বায়ুরোধী এবং পানিরোধী হবে। এইরকম প্রলেপ লোহা যদি এইরকম যে রঙের প্রলেপ দেওয়া হয় তাহলে পানি এবং অক্সিজেন বাতাসের বা পানি বা জলীয় বাষ্প এবং অক্সিজেন লোহার সংস্পর্শে যেতে পারবে না, ফলে লোহা মরিচা পড়বে না, লোহা ভালো থাকবে। আবার অনেক সময় লোহার উপরে কি করা হয়? অন্য পদার্থের প্রলেপ দেওয়া হয়। তড়িৎ বিশ্লেষণের মাধ্যমে লোহার তৈরি দ্রব্যের উপর লোহা অপেক্ষা কম সক্রিয়, যেমন অ্যালুমিনিয়াম, কপার, এগুলোর উপর যেগুলো আছে লোহার চেয়ে কম সক্রিয়, এইরকম ধাতুর প্রলেপ দিয়ে ইলেকট্রোপ্লেটিং করে লোহার তৈরি দ্রব্যাদিকে মরিচার হাত থেকে রক্ষা করা যায়। সাধারণত জিঙ্কের প্রলেপ দেওয়া হয়। কোনো ধাতুর উপর জিঙ্কের প্রলেপ দেওয়াকে গ্যালভানাইজিং এবং টিনের প্রলেপ দেওয়াকে টিন প্লেটিং বলে। এগুলো এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট এবং ক নম্বরের জন্য ইম্পর্টেন্ট। লোহার উপর যখন জিঙ্কের প্রলেপ দেওয়া হয় তখন তার নাম আছে গ্যালভানাইজিং, আর যখন টিনের প্রলেপ দেওয়া হয় এটা নাম মিল আছে টিন প্লেটিং। তাহলে টিনের সাথে নামটা মিল আছে টিন প্লেটিং, কিন্তু জিঙ্কের দেওয়াটাকে বলা হয় গ্যালভানাইজিং, আর এগুলোকে একসাথে কমনলি বলা হয় ইলেকট্রোপ্লেটিং। তাহলে ইলেকট্রোপ্লেটিং হচ্ছে একটা জেনারেল টার্মিনোলজি, অর্থাৎ একটা ধাতুর উপর বা একটা যে কোনো ধাতুর উপর যদি আমরা কি করি? অন্য ধাতুর প্রলেপ দেই, তাহলে সেটাকে আমরা বলবো কি? জেনারেলি বলবো ইলেকট্রোপ্লেটিং, ঠিক আছে। আর যদি এই ধাতুটা হয় জিঙ্ক, এই ধাতুটা যদি হয় কি? জিঙ্ক, তাহলে এইটাকে আমরা বলবো গ্যালভানাইজিং, ঠিক আছে, গ্যালভানাইজিং। আবার এই ধাতুটা যদি হয় টিন যদি হয় তাহলে সেটাকে আমরা বলবো টিন প্লেটিং, ঠিক আছে, টিন প্লেটিং, মনে হয় টিন, ঠিক আছে। টিন প্লেটিং, তো টিনেরও প্রলেপ দেওয়া যেতে পারে, তাহলে যেগুলো কম সক্রিয় সেগুলোর দেওয়া যায়। কপার এবং অ্যালুমিনিয়ামেরও দেওয়া যাইতো, কিন্তু কপার এবং অ্যালুমিনিয়াম তো অপেক্ষাকৃত কি জিঙ্কের চেয়ে একটু বেশি দামি। অ্যালুমিনিয়াম তো অনেক দামি জিনিস আমরা জানি। এরপর দেখো তড়িৎ বিশ্লেষণের মাধ্যমে একটি ধাতুর উপর অন্য একটু ধাতুর প্রলেপ দেওয়ার প্রক্রিয়াগুলোকে ইলেকট্রোপ্লেটিং বলে। তাহলে জেনারেলি যে কোনো ধাতুর উপর অন্য ধাতুর প্রলেপ কোন প্রক্রিয়ায় দিতে হবে? তড়িৎ বিশ্লেষণ। তাহলে এটা খুবই ইম্পর্টেন্ট একটা সংজ্ঞা। তড়িৎ বিশ্লেষণ, ইলেকট্রোপ্লেটিং কি? যে তড়িৎ বিশ্লেষণের মাধ্যমে একটা ধাতুর উপর অন্য ধাতুর প্রলেপ দেওয়াকে বলা হয় ইলেকট্রোপ্লেটিং। ইলেকট্রোপ্লেটিং করার মাধ্যমে যেটা বেশি সক্রিয় ধাতুকে রক্ষা করা হয়। তো সাধারণত বেশি সক্রিয় ধাতুর উপর কম সক্রিয় ধাতু যেমন জিঙ্ক, টিন, এগুলোর প্রলেপ দেওয়া হয়। অনেক সময় সোনার উপরও প্রলেপ দেওয়া হতে পারে, অ্যালুমিনিয়ামের প্রলেপ দেওয়া হতে পারে। তো যেগুলো দামি জিনিস সেগুলোর ক্ষেত্রে কি সোনার উপর বা অ্যালুমিনিয়ামের প্রলেপ দেওয়া হয়, যে নকল সোনা তৈরি করা হয় এভাবে, যে একটা লোহা বা অন্য কোনো পদার্থের উপর সোনা বা রূপার একটা প্রলেপ দিয়ে দেওয়া হলো, ঠিক আছে। অনেক সময় আংটি তৈরি করা হয় এভাবে।
তো আর এমনিতে যেগুলো আমরা নিত্য প্রয়োজনীয় যে লোহাগুলো ব্যবহার করি আমাদের বাড়ি ঘরের কাজে, অন্যান্য কাজে, এগুলোতে তো সোনা, রূপা, অ্যালুমিনিয়াম, 10 তারপর তোমার যে তামা, এগুলো দামি পদার্থের প্রলেপ দেওয়ার দরকার নেই। এর জন্য এখানে সস্তা জিঙ্কের প্রলেপ দেওয়া হয় এবং টিনের প্রলেপ দেওয়া হয়। কার প্রলেপ? জিঙ্ক এবং টিনের প্রলেপ দেওয়া হয়। আরও যদি সস্তা করতে চাই তাহলে রং রঙের প্রলেপ দেওয়া হয়। কী দেওয়া হয়? রং দেওয়া হয়। তাহলে রংটা তো রঙই, এটাকে পেইন্টিং বলে। কিন্তু যদি একটা বেশি সক্রিয় ধাতুর উপর এরকম কম সক্রিয় ধাতুগুলো আছে জিঙ্ক, টিন, এদের প্রলেপ দেওয়াটাকে বলা যায় ইলেকট্রোপ্লেটিং। কমনলি ইলেকট্রোপ্লেটিং বলেছে, কিন্তু স্পেসিফিক যখন জিঙ্ক দেওয়া হয় তার নাম হচ্ছে গ্যালভানাইজিং, আর যখন টিন দেওয়া হয় তখন তার নাম হচ্ছে টিন প্লেটিং। ওকে, তাহলে এটা গেল 1 নম্বর। 2 নম্বর হচ্ছে বর্ষাকালে ছাদ বা বাড়ির আঙ্গিনা পিচ্ছিল হয়, তখন আমরা বালি ফেলে দিয়ে পিচ্ছিলতা কমানোর চেষ্টা করি। ছাদ বা আঙ্গিনাকে পিচ্ছিল করে ক্ষার জাতীয় পদার্থ, সুতরাং এই ক্ষারকে প্রশমিত করার জন্য অ্যাসিড জাতীয় পদার্থ যোগ করতে হবে। বালি হচ্ছে অম্লধর্মী, তাই বালু যোগ করলে অম্ল ক্ষার প্রশমন বিক্রিয়ার মাধ্যমে পিচ্ছিলতা দূর হয়। তাহলে অনেক সময় যে আমাদের যে বর্ষাকালে বাড়ির ছাদ বা আঙ্গিনা, বিশেষ করে যেগুলো তোমার কংক্রিটের, যে কংক্রিট যেখানে থাকে, বা যদি তোমার এঁটেল মাটি বা দোআঁশ মাটি, এগুলো যদি উপরের প্লেনটা একটুখানি শক্ত হয় সারফেসটা, তখন এখানে তোমার ক্ষার জাতীয় পদার্থ জমা হয়। ক্ষার জাতীয় পদার্থ বা কিছু শৈবাল বা ছত্রাক, মস জাতীয় পদার্থ, উদ্ভিদ এগুলো কি হয় সাথে ওখানে জন্মে, এবং এগুলোতে ক্ষার জাতীয় পদার্থ কি হয়? উৎপন্ন হয়। এগুলো যখন বৃষ্টির সংস্পর্শে আসে তখন এই ক্ষারগুলো কি হয়? পানির সাথে মিশে গিয়ে এর পিচ্ছিল একটা অবস্থা তৈরি করে। আমরা জানি যে সাবানের ফেনা পিছলা, শ্যাম্পু, সাবান, যে কোনো ডিটারজেন্ট পিছলা হয়, তখন এগুলো সবই হচ্ছে কি ক্ষার। তো এই ক্ষারগুলো যখন পানির সংস্পর্শে আসে তখন এগুলো আরো বেশি পিচ্ছিল হয়। তো এই ক্ষারের পিচ্ছিলতা দূর করার জন্য আমরা জানি যে ক্ষারের বিপরীত জিনিস হচ্ছে কি অ্যাসিড। তাহলে ক্ষার অ্যাসিডের অ্যাসিডিটি নষ্ট করে। যখন আমরা এই যে অ্যাসিড হয় পেটে, যখন অ্যাসিডিটি হয় তখন ক্ষার খেয়ে তার প্রক্রিয়া, তার প্রভাব নষ্ট করে দেয়। আবার একইভাবে যখন ক্ষার যখন কোনো একটা জিনিসকে পিছলা করে, হাঁটতে সমস্যা হয়, তখন অ্যাসিড জাতীয় পদার্থ সেখানে দিয়ে ক্ষারের প্রভাবটা আমরা নষ্ট করি। তাহলে এরা একজন আরেকজনের প্রভাব নষ্ট করে দেয়। তো এখন ওই ছাদে বা ইয়াতে এগুলো তো তোমার সালফিউরিক অ্যাসিড বা এগুলো এত সক্রিয় ধাতু দেওয়ার তো প্রয়োজন নাই। এই জন্য এখানে হালকা অম্লধর্মী পদার্থ বালি, এটা সস্তা, এটা দেওয়া হয়। এক বালি হচ্ছে অম্লধর্মী, এটা কি করে? ক্ষারকে প্রশমিত করে। 2 নম্বর হচ্ছে বালি দানাদার হয়, এখানে ঘর্ষণ কি হয়? বেশি হয়। ফলে এই 2 কারণেই পিচ্ছিলতাটা দূর হয়। এরপর আছে সেলাই করার সূচকে নারিকেল তেলের ভিতরে ডুবিয়ে রাখা হয়, কারণ সূচ যাতে বাতাসের অক্সিজেন এবং জলীয় বাষ্পের সাথে রাসায়নিক বিক্রিয়া করে ক্ষয় না হয়। এভাবে লোহার তৈরি সূচে মরিচা পড়া রোধ করা যায়। তোমরা সাধারণত যে সূচগুলো বাজারে কিনতে পাওয়া যায়, এগুলোর উপর তোমার অল্প পরিমাণে খুবই পাতলা একটা লেয়ারের কি দেওয়া থাকে? অন্য ধাতুর প্রলেপ দেওয়া থাকে, যেগুলো ভালো সুই। ঠিক আছে? সোনামুখী সুই বা এই ধরনের সুই আছে। এগুলোতে অন্য ধাতুর প্রলেপ দেওয়া থাকে, কিন্তু এটা খুবই কম। বা এরপর যখন এটাকে ইউজ করলে ওই পাতলা যে লেয়ারটা আছে এটা উঠে যায়। আবার অনেক সময় কিছু সুই আছে সেগুলোর উপর এই লেয়ারটা থাকেই না। ফলে সুইয়ের মাথা তো অত্যন্ত তীক্ষ্ণ। সুইয়ের মাথা অত্যন্ত তীক্ষ্ণ। এই তীক্ষ্ণ মাথা যদি একটুখানি কি হয়? তোমার মরিচা পড়ে, তাহলে এই তীক্ষ্ণতাটা নষ্ট হয়ে যায়। এই জন্য এটাকে বাতাস এবং জলীয় বাষ্পের সংস্পর্শ থেকে রক্ষা করার জন্য এটাকে ব্যবহার করার পর নারিকেল তেল বা সরিষার তেল, এরকম তেল জাতীয় পদার্থের মধ্যে ডুবিয়ে দেওয়া হয়। তখন আমরা জানি যে পানি এবং তেল মিশে না। ফলে তেল ভেদ করে পানি ওই লোহার কাছে যাইতে পারে না, এবং সেটা কি হয় না? মরিচা পরে নষ্ট হয়ে যায় না। ওকে, এরপর আছে বিক্রিয়ার গতিবেগ এবং বিক্রিয়ার হার। ঠিক আছে, রেট অফ রিয়াকশন। আমরা জানি সকল রাসায়নিক বিক্রিয়ায় বিক্রিয়ক পদার্থ উৎপাদে পরিণত হয়। কি হয়? বিক্রিয়ক থেকে উৎপাদে পরিণত হয়। কোনো রাসায়নিক বিক্রিয়ায় বিক্রিয়ক উৎপাদে পরিণত হতে 1 সেকেন্ডের কম সময় লাগে। আবার কোনো রাসায়নিক বিক্রিয়ায় বিক্রিয়ক উৎপাদে পরিণত হতে অনেক বেশি সময় লাগে। তাহলে আমরা জানি যে রাসায়নিক বিক্রিয়ায় বিক্রিয়ক থেকে কি উৎপন্ন হয়? উৎপাদ তৈরি হয়। বিক্রিয়ক থাকে একদিকে, আমরা জানি এখানে বিক্রিয়ক থাকে, আর এইদিকে হয় উৎপাদ। তাহলে এই বিক্রিয়কগুলো নিজেদের সাথে বিক্রিয়া করে, কখনো তারা একত্রিত হয়, কখনো ভেঙে যায়। ভেঙে গিয়ে
বা একত্রিত হয়ে উৎপাদ তৈরি করে। উৎপাদ, আবার উৎপাত লেখো না, এই উৎপাত মানে তো উপদ্রব, এটা না। দ, উৎপাদ, অনেক সময় উচ্চারণটা একই রকম মনে হতে পারে। দ, ত, এই যে উৎপাদে পরিণত হয়, উৎপাদে কখনো বিক্রিয়কগুলো খুব দ্রুত কি হয়, উৎপাদে পরিণত হয়, কখনো খুব তাড়াতাড়ি হয়। যেমন আমরা যে মরিচার কথা বললাম, এই মরিচাটা কিন্তু খুব দ্রুত হয় না, এটা অনেক আস্তে আস্তে হয়, অনেক স্লো হয়। তাহলে এখানেই বিক্রিয়ক, বিক্রিয়ক হচ্ছে গিয়ে লোহা, তারপর পানি বা জলীয় বাষ্প আর তোমার অক্সিজেন, এরা পরস্পরের সাথে যুক্ত হয়ে মরিচা তৈরি করে। এটা অনেক লেন্দি একটা প্রসেস, আস্তে 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 হয়, 6 মাস, 1 বছর, 2 মাস এরকম সময় লাগে। আবার আমরা যে মোম যখন গলে যায় তখন এখানেও বিক্রিয়া ঘটে, এটা মোটামুটি কি তাড়াতাড়ি হয়, এখানে বিক্রিয়াটা খুব দ্রুত হয়। আবার কিছু বিক্রিয়া আছে এগুলো অত্যন্ত দ্রুত হয়, যেমন অ্যাসিড ক্ষারের বিক্রিয়া বা যখন ককটেল ফুটানো হয়, ককটেল ফুটানো হয় এখানে কিন্তু মূলত রাসায়নিক বিক্রিয়ায় ঘটে, এগুলো খুব দ্রুত ঘটে, একদম এরকম শব্দ হয়, বিকট শব্দ হয়, অনেক গ্যাস, তাপ তাপ উৎপন্ন করে। ঠিক আছে, তাহলে এই যে বিক্রিয়ার হার, অর্থাৎ অর্থাৎ বিক্রিয়ক থেকে যে উৎপাদে পরিণত হচ্ছে, এই সব ক্ষেত্রেই কিন্তু কি হচ্ছে না, একই সময় লাগতেছে না, কখনো ধীরে ধীরে হচ্ছে, কখনো আস্তে আস্তে হচ্ছে। এই যে বিক্রিয়ক থেকে উৎপাদে পরিণত হচ্ছে, তাহলে সময়ের সাথে সাথে একক সময় হচ্ছে, এটাকে যদি আমরা সময়ের সাপেক্ষে হিসাব করি তখন সেটাকে বলা হচ্ছে বিক্রিয়কের হার। অর্থাৎ একক সময়ে যে পরিমাণ বিক্রিয়ক উৎপাদে পরিণত হয় তাকে বলা হয় বিক্রিয়ার হার। তাহলে বিক্রিয়ার হার হচ্ছে কি, 1 সেকেন্ডে কি পরিমাণ বিক্রিয়ক উৎপাদে পরিণত হচ্ছে সেটাকে বলা হচ্ছে বিক্রিয়ার হার। অর্থাৎ এটাকে আমরা মাপতে পারি জুল পার মোল এককে। ঠিক আছে, এত মোল পার সেকেন্ড, মোল পার সেকেন্ড, যে প্রতি সেকেন্ডে এত মোল বিক্রিয়ক কি হচ্ছে, উৎপাদে পরিণত হচ্ছে, এইভাবে আমরা ভাবতে পারি। ওকে, এরপর হচ্ছে যেমন সোডিয়াম ক্লোরাইড দ্রবণে সোডিয়াম নাইট্রেট যোগ করার পর 1 সেকেন্ডের কম সময়ে সোডিয়াম ক্লোরাইডে সিলভার ক্লোরাইডের সাদা পদক্ষেপ উৎপন্ন হয়। তাহলে সোডিয়াম ক্লোরাইড এবং সিলভার নাইট্রেট বিক্রিয়া করে কি তৈরি হয়, সিলভার ক্লোরাইড, এটা আমরা জানি, এটা আর সোডিয়াম ক্লোরাইড প্লাস সিলভার নাইট্রেট, এখানে সিলভার ক্লোরাইড উৎপন্ন হবে, সিলভারের সাথে ক্লোরিনের আকর্ষণটা বেশি, এটা সলিড পদার্থ, এটা কি হবে, নিচের দিকে জমা পড়বে, আর কি হবে, সোডিয়াম নাইট্রেট উৎপন্ন হবে। ওকে, এই যে সোডিয়াম নাইট্রেট উৎপন্ন হলো, এই যে বিক্রিয়াটা হলো, এটা সাধারণত এটা দেখা যাবে, সাদা পদক্ষেপ নিচে জমা হলে বোঝা যাবে যে বিক্রিয়া হয়েছে। তো এটা খুব 1 সেকেন্ড, এই দুইটা একত্রিত করার সঙ্গে সঙ্গে, অর্থাৎ 1 সেকেন্ডেরও কম সময়ে কি হবে, সিলভার ক্লোরাইডের সাদা পদক্ষেপ নিচে জমা পড়বে। তার মানে এখানে বিক্রিয়া হইতে কি খুব কম সময় লাগতেছে। আবার যেটা আমি বললাম যে লোহার তৈরি একটি ব্রিজে মরিচা পড়তে অনেক দিন সময় লাগে, এটা বছর, 1 বছর 2 বছরেও অত বেশি মরিচা পড়ে না। ঠিক আছে, তো বিভিন্ন রাসায়নিক বিক্রিয়া সম্পন্ন হতে বিভিন্ন সময় নেয়। যে বিক্রিয়া অল্প সময়ে সংঘটিত হয় সেই বিক্রিয়ার গতিবেগ বেশি বা হার বেশি, আবার যে বিক্রিয়া অনেক বেশি সময়ে সংঘটিত হয় সেই বিক্রিয়ার গতিবেগ বা হার কম। ঠিক আছে, তো এইরকম করে আমরা কি করতে পারি, বিক্রিয়ার হারটাকে সংজ্ঞায়িত করতে পারি। তো এখন আমরা একটা গুরুত্বপূর্ণ জিনিস পড়বো, সেটা হচ্ছে লা শাতেলিয়ারের নীতি। এটা হচ্ছে কি লা শাতেলিয়ারের নীতি, এটা কোথায় ব্যবহৃত হয়? দেখো, আমরা জানি উভমুখী বিক্রিয়ায় বিক্রিয়ক পদার্থগুলো পরস্পরের সাথে বিক্রিয়া করে উৎপাদে পরিণত হয় এবং এই বিক্রিয়াকে সম্মুখমুখী বিক্রিয়া বলে। আবার উৎপাদ পদার্থগুলো পরস্পরের সাথে বিক্রিয়া করে বিক্রিয়কে পরিণত হয়, এই বিক্রিয়াকে পশ্চাৎমুখী বিক্রিয়া বলে। বিক্রিয়ার শুরুতে সম্মুখমুখী বিক্রিয়ার হার বেশি থাকে, যতই সময় যেতে থাকে সম্মুখবর্তী বিক্রিয়ার হার ততই কমতে থাকবে। তো এখানে কি হয় আমরা জানি যে উভমুখী বিক্রিয়ার ক্ষেত্রে দেখেছি মূলত বেশিরভাগ বিক্রিয়াই হচ্ছে গিয়ে উভমুখী বিক্রিয়া। তো প্রথমে যখন বিক্রিয়া শুরু হয়, তো এই যে বিক্রিয়ার হার, অর্থাৎ প্রতি একক সময়ে কি পরিমাণ বিক্রিয়ক উৎপাদে পরিণত হবে, এখানে বিক্রিয়কের যে প্রাথমিক পরিমাণ আছে, এই প্রাথমিক পরিমাণের উপর মূলত বিক্রিয়ক থেকে উৎপাদে পরিণত হওয়ার হার নির্ভর করে। তাহলে প্রথম দিকে বিক্রিয়ক থাকে বেশি, প্রথম দিকে কি থাকে, বিক্রিয়ক বেশি থাকে, প্রথম দিকে বিক্রিয়ক থাকে বেশি, আর উৎপাদ তো প্রথমে থাকেই না, উৎপাদ বা কম থাকে আমরা বলতে পারি, বা প্রথমে তো থাকেই না কিছু। তো স্বাভাবিকভাবে বিক্রিয়ার হার
প্রথম দিকে বিক্রিয়ক থেকে উৎপাদে যে সম্মুখমুখী যে বিক্রিয়ার হার হবে, এটা হার কি হবে? অনেক বেশি হবে। এই বিক্রিয়ার হার অনেক প্রথমেই অনেক বেশি থাকবে, ঠিক আছে, শুরুতে। এরপর বিক্রিয়ক যত উৎপাদে পরিণত হবে, বিক্রিয়কের পরিমাণ কি হবে? কমতে থাকবে, ঠিক আছে, বিক্রিয়কের পরিমাণ কমতে থাকবে আস্তে আস্তে। বিক্রিয়কের অর্থাৎ বিক্রিয়ক থেকে যে উৎপাদে পরিণত হবে, এই সম্মুখবর্তী যে বিক্রিয়াটা, এই বিক্রিয়ার হার আস্তে আস্তে কমে যাবে। আর শুরুতে দেখো, শুরুতে তো উৎপাদ ছিলই না, শুরুতে কোনো উৎপাদ ছিল না, ফলে বিক্রিয়ার হার ছিল শূন্য। বিক্রিয়ার হার ছিল কি? শূন্য। এরপর বিক্রিয়ক থেকে উৎপাদে আস্তে আস্তে কি হচ্ছে? পদার্থের পরিমাণ বাড়তেছে, অর্থাৎ বিক্রিয়ক থেকে কিছু উৎপাদে পরিণত হচ্ছে। এই উৎপাদ যখন পরিণত হচ্ছে, তখন কি হচ্ছে? এই উৎপাদ আবার ব্যাক রিয়াকশন করে বিক্রিয়কে পরিণত হচ্ছে। অর্থাৎ অর্থাৎ যে বিপরীতমুখী যে বিক্রিয়া আছে, সেটা প্রথমে হার কি ছিল? 0 ছিল। এরপর যত বেশি বিক্রিয়ক উৎপাদে পরিণত হচ্ছে, তত উৎপাদের পরিমাণ আস্তে আস্তে কি বাড়তেছে। উৎপাদের পরিমাণ যত বাড়বে, উৎপাদ থেকে বিক্রিয়ক অর্থাৎ অর্থাৎ পশ্চাৎমুখী যে বিক্রিয়া আছে, সেটার হার আস্তে আস্তে বাড়তে থাকবে। তো একটার হার আস্তে আস্তে যদি কমে, আর একটার হার যদি আস্তে আস্তে বাড়ে, একটা সময় কি হবে? দুইজনে মিট করবে কোথাও না কোথাও, তাই না? একজনের বিক্রিয়ার হার বেশি ছিল, ও আস্তে আস্তে কি নিচে নামছে। আরেকজনের বিক্রিয়ার হার কম ছিল, ও আস্তে আস্তে উপরে উঠছে। তাহলে এই জায়গায় কি হয়? মিট করবে ওরা। ফলে যখন দুই বিক্রিয়ার হার যখন সমান হয়ে যাবে, তখন আমাদের মনে হবে যে বিক্রিয়াটা কি হয়ে গেছে? বন্ধ হয়ে গেছে। কোনো বিক্রিয়ক উৎপাদে পরিণত হচ্ছে না, কোনো উৎপাদ বিক্রিয়কে পরিণত হচ্ছে না। কিন্তু বাস্তবে যে পরিমাণ বিক্রিয়ক উৎপাদে পরিণত হচ্ছে, ঠিক ওই পরিমাণ উৎপাদই বিক্রিয়কে পরিণত হচ্ছে। অর্থাৎ যখন এটাকে বলা হচ্ছে সাম্যাবস্থা। এই অবস্থাটার নাম হচ্ছে কি? সাম্যাবস্থা। তাহলে সাম্যাবস্থা আসলে কি? এখানে বিক্রিয়া হয় না, বিষয়টা তা না। সাম্যাবস্থায় বিক্রিয়া হয়, কিন্তু দুই দিকের বিক্রিয়াটার হার কি থাকে? সমান থাকে। একই হারে বিক্রিয়ক উৎপাদে পরিণত হয়, উৎপাদ বিক্রিয়কে পরিণত হয়। এই জন্য খালি চোখে দেখলে বিক্রিয়া মনে হবে যে এখানে কোনো ধরনের বিক্রিয়াই হচ্ছে না। তাহলে এইটাকে যদি আমরা গ্রাফের মাধ্যমে দেখাই, তো যখন টাইম 0 ছিল, অর্থাৎ সময় যখন শূন্য, টি সমান যখন শূন্য, তখন বিক্রিয়ক ছিল কি? অনেক বেশি। তো বিক্রিয়কের হার মানে বিক্রিয়ার হার মনে করে এগুলা পার সেকেন্ডে এরকম করে বিক্রিয়ার হার দেওয়া আছে, ঠিক আছে। তাহলে প্রথমে কি থাকবে? বিক্রিয়ার হার অনেক বেশি থাকবে। সম্মুখমুখী বিক্রিয়ার হার কি থাকবে? অনেক বেশি থাকবে। তখন বিক্রিয়ক আছে, উৎপাদ নেই। উৎপাদ যেহেতু থাকবে না প্রথমে, তাহলে উৎপাদ থেকে বিক্রিয়ক অর্থাৎ পশ্চাৎমুখী যে বিক্রিয়া আছে, সেই বিক্রিয়ার হার শূন্য হবে, ঠিক আছে। এরপর বিক্রিয়কগুলো যত বেশি উৎপাদে পরিণত হবে, বিক্রিয়কের পরিমাণ কমতে থাকবে। বিক্রিয়ার হার সাধারণত বিক্রিয়কের পরিমাণের উপর নির্ভর করে। সম্মুখমুখী বিক্রিয়ার হার বিক্রিয়কের পরিমাণের উপর নির্ভর করবে, আর পশ্চাৎমুখী বিক্রিয়ার হার উৎপাদের পরিমাণের উপর নির্ভর করবে। অর্থাৎ পশ্চাৎমুখী বিক্রিয়ার জন্য কিন্তু সম্মুখমুখী বিক্রিয়ার যে উৎপাদ, এটাই কিন্তু পশ্চাৎমুখী বিক্রিয়ার জন্য বিক্রিয়ক, ঠিক আছে। তো সম্মুখমুখী বিক্রিয়ার যে বিক্রিয়ক, এটা আস্তে আস্তে কমতে থাকবে, ফলে বিক্রিয়ার হারও আস্তে আস্তে কমবে। তাহলে এই যে এটা কি হবে? সূচকীয় হারে কমবে, ঠিক আছে, সূচকীয় হারে কমবে। আবার উল্টা দিকে বিক্রিয়কগুলো যখন উৎপাদে পরিণত হবে, তখন পশ্চাৎমুখী বিক্রিয়ার জন্য যে বিক্রিয়ক, সেটা আস্তে আস্তে বৃদ্ধি পাবে। তার কারণ সম্মুখমুখী বিক্রিয়ার উৎপাদটাই হচ্ছে কি পশ্চাৎমুখী বিক্রিয়ার জন্য বিক্রিয়ক। তাহলে যত বেশি সম্মুখমুখী বিক্রিয়া সামনের দিকে আগাবে, উৎপাদের পরিমাণ বাড়বে, ফলে বিপরীতমুখী বিক্রিয়ার হার আস্তে আস্তে এটা সূচকীয় ভাবে বাড়তে থাকবে। তাহলে একটা জিনিস আস্তে আস্তে বাড়বে, এটা কমতেছে, আর এটা আস্তে আস্তে বাড়তেছে। বাড়তে বাড়তে একটা সময় গিয়ে কি করবে? মিট করবে। অর্থাৎ দুইজনের বিক্রিয়ার হার কি হবে? সমান হবে। যখন দুইজনের বিক্রিয়ার হার সমান হবে, তখন যদি বাইরে থেকে চাপ তাপ এসব প্রয়োগ করা না হয়, তাহলে এই বিক্রিয়া আর কোনোদিনও শেষ হবে না। এই বিক্রিয়া কন্টিনিউয়াসলি চলতে থাকবে। অর্থাৎ এই দিকের বিক্রিয়ক ওদিকে যাবে, উৎপাদ আবার বিক্রিয়কে পরিণত হবে। এই যে বিক্রিয়কটা ভিতরে বাইরে থেকে দেখে মনে হবে কোনো বিক্রিয়া হচ্ছে না, কিন্তু আসলে এখানে বিক্রিয়াটা হচ্ছে। অর্থাৎ আমরা বলতে পারি যে এইরকম এই যে প্রবাহ একটা চলতেই থাকবে, ঠিক আছে। এই বিক্রিয়ক থেকে উৎপাদ হচ্ছে, উৎপাদ থেকে বিক্রিয়ক হচ্ছে একই হারে। তো এই জিনিসটা কন্টিনিউ করতে থাকবে, ওকে। এখন এই যে অবস্থা, এই অবস্থাটাকে বলা হয় সাম্যাবস্থা। সাম্যাবস্থায় বিক্রিয়ার হার কি হয়? সমান হয়। এই বিক্রিয়াটাকে বলা হয় সাম্যাবস্থা, ওকে। তো আর এইদিকে বিক্রিয়া আবার এবার এবার ঘন, এটা হচ্ছে বিক্রিয়ার হারের সাথে কি সময়ের সাথে সাথে বিক্রিয়ার হারের কি করা হয়েছে? তোমার গ্রাফ পেপার আঁকা হয়েছে, এই গ্রাফ দেখানো হয়েছে। এই জন্য কি হবে?
বিক্রিয়ার হার, বিপরীত বিক্রিয়ার জন্য হার বাড়বে, সম্মুখ বিক্রিয়ার জন্য হার কমবে। এই দুই বাড়া এবং কমা মিলে একটা সময় সমান হয়ে সামনের দিকে যাবে। এরপর এখানে যেটা দেখিয়েছে এরপর সেটা হচ্ছে সময়ের সাথে সাথে ঘনমাত্রার পরিবর্তন। তো ঘনমাত্রা জিনিসটা কি? ঘনমাত্রা মানে হচ্ছে কি পরিমাণ ওখানে উপস্থিত আছে। ঘনমাত্রা কি পরিমাণ, মানে কি পরিমাণ ওখানে কত মোল পদার্থ আছে, ঠিক আছে, কত মোল পদার্থ ওখানে উপস্থিত আছে। তো প্রথমে বিক্রিয়কের পরিমাণ অনেক বেশি থাকবে, মানে যা থাকবে বিক্রিয়ক থাকবে, উৎপাদ তো থাকবে না। সেক্ষেত্রে ঘনমাত্রা অর্থাৎ পার লিটারে কত মোল আছে এটাকেই তো ঘনমাত্রা বলে, ঠিক আছে। তো তো পার লিটারে কত মোল আছে, প্রথমে বিক্রিয়কগুলো কি থাকবে, বেশি থাকবে, তাহলে বিক্রিয়কের ঘনমাত্রা বেশি হবে, আর উৎপাদের ঘনমাত্রা কি হবে, কম বা জিরো থাকবে। তো যত বেশি সম্মুখ বিক্রিয়া হবে বিক্রিয়কের যে ঘনমাত্রা এটা আস্তে আস্তে কমতে থাকবে, আর উৎপাদের ঘনমাত্রা আস্তে আস্তে বাড়তে থাকবে, বাড়তে বাড়তে কোনো এক সময় কি হবে, ঘনমাত্রাটা সমান হয়ে যাবে, ঠিক আছে। এবার বলছে এখানে বলছে সাম্য অবস্থায় বিক্রিয়ক এবং উৎপাদের ঘনমাত্রা অপরিবর্তিত থাকে। যখন সাম্য অবস্থায় আসবে তখন মূলত বিক্রিয়কের ঘনমাত্রা এবং উৎপাদের ঘনমাত্রা কি থাকবে, একই পরিমাণে থাকবে, ঠিক আছে। অর্থাৎ যে পরিমাণ বিক্রিয়ক উৎপাদে পরিণত হবে একই পরিমাণ উৎপাদ বিক্রিয়কে পরিণত হবে, অর্থাৎ আর ঘনমাত্রার কোনো পরিবর্তন হবে না, সেম ঘনমাত্রা এদিকে একটা রেখা যাবে, ঠিক আছে। এরপর বলছে যে আবার বিক্রিয়ার শুরুতে পশ্চাৎমুখী বিক্রিয়ার হার কম থাকে, ওই জিনিসগুলো এখানে ব্যাখ্যা করছে। প্রথম দিকে শুরুতে সম্মুখী বিক্রিয়ার হার বেশি থাকে, আবার পশ্চাৎমুখী বিক্রিয়ার হার কম থাকে, তাই যতই সময় পার হয় পশ্চাৎমুখী বিক্রিয়ার হার বাড়তে থাকে। কেন? কারণ বিক্রিয়াগুলো উৎপাদে পরিণত হচ্ছে। এক সময় সম্মুখবর্তী বিক্রিয়ার হার এবং পশ্চাৎমুখী বিক্রিয়ার হার সমান হয়ে যায়, এই অবস্থাকে উভমুখী বিক্রিয়ার সাম্য অবস্থা বলা হয়। সাম্য অবস্থায় সম্মুখমুখী বিক্রিয়া এবং পশ্চাৎমুখী বিক্রিয়া চলতে থাকে। যে পরিমাণ বিক্রিয়ক সম্মুখমুখী বিক্রিয়ায় উৎপাদে পরিণত হয়েছে পশ্চাৎমুখী বিক্রিয়ায় উৎপাদ থেকে ঠিক সেই পরিমাণ বিক্রিয়ক উৎপন্ন হয়েছে, ঠিক আছে। তাহলে এখানে আমরা এমসিকিউর জন্য সাম্য অবস্থাটা মুখস্থ করতে পারি। অর্থাৎ সাম্য অবস্থা কাকে বলে, যে পশ্চাৎমুখী এবং সম্মুখমুখী এবং পশ্চাৎমুখী বিক্রিয়া, মানে সম্মুখমুখী বিক্রিয়া আস্তে আস্তে কমবে, পশ্চাৎমুখী বিক্রিয়া আস্তে আস্তে বাড়বে, বাড়তে বাড়তে একটা সময় সম্মুখমুখী বিক্রিয়ার হার এবং পশ্চাৎমুখী বিক্রিয়ার হার সমান হয়ে যাবে, তখন ওই অবস্থাটাকে বলা হবে কি, সাম্য অবস্থা, ঠিক আছে। আচ্ছা, সাম্য অবস্থায় কি হবে ওটা আমরা দেখলাম। এরপর আছে কাজেই সাম্য অবস্থায় বাহ্যিকভাবে মনে হয় বিক্রিয়াটি থেমে গেছে। তাহলে একই, কেন এটা মনে হবে, তার কারণ আমি একটা ছবি এঁকে দেখিয়েছিলাম যে একটা যদি এরকম পাত্র হয়, এই পাত্রের তোমার এই নল দিয়ে মনে করো পানি প্রবেশ করতেছে, আর একই একটা নল আছে সেম পরিমাণ নল, ওই নল দিয়ে সেম পরিমাণ পানি কি হয়, বের হয়ে যায়। অর্থাৎ একই পরিমাণ পানি যতটুকু প্রবেশ করে ততটুকু যদি বের হয়, এবং এই জায়গা দিয়ে যদি কেউ তাকায় তখন তার কাছে কি মনে হবে, এই দিক দিয়ে যদি কেউ পানির দিকে তাকায় তাহলে তার কাছে কি মনে হবে, তার কাছে মনে হবে যে পানিটা কি আছে, স্থির আছে, একই পরিমাণ পানি সবসময় আছে, যদিও পানি কি আছে এদিক দিয়ে প্রবেশ করে ওদিক দিয়ে বের হয়ে যাচ্ছে, কিন্তু আপাত দৃষ্টিতে দেখলে মনে হবে যে এখানে বুঝি পানি স্থির আছে, পানি যে এখানে কি হচ্ছে না, পানি প্রবেশও করতেছে না, পানি বেরো হচ্ছে না, এরকম মনে হবে। কিন্তু বাস্তবে তো কি আছে, পানি প্রবেশও করতেছে, বেরো হচ্ছে। এই জন্য এখানেও বাস্তবে সেটি থেমে নেই, তবে সাম্যাবস্থায় বিক্রিয়ার নিয়ামক চাপ, তাপমাত্রা এগুলো পরিবর্তন করলে সাম্যাবস্থা পরিবর্তিত হয়ে যায়। অর্থাৎ সাম্যাবস্থায় পৌঁছানোর পর যদি নিয়ম, এখানে তাপমাত্রা, চাপ, ঘনমাত্রা এগুলো যদি পরিবর্তন করা হয় তাহলে সাম্যাবস্থাটাও কি হয়ে যায়, পরিবর্তিত হয়ে যায়। অর্থাৎ যেমন ধরো যে এই জায়গায় সাম্যাবস্থা অর্জিত হয়েছে, এখন আমরা যদি কি করি, বিক্রিয়কের ঘনমাত্রা বাড়াই দেয়, অর্থাৎ আরো কিছু ঘনমাত্রা, আরো যদি কিছু বিক্রিয়ক অ্যাড করে দেয়, তখন কি হবে, এই বিক্রিয়ার হার আছে একটুখানি, তাহলে বিক্রিয়ার হার একটুখানি বেড়ে যাবে, বিক্রিয়ার হার কি হবে, একটুখানি বেড়ে যাবে, আর পশ্চাৎ এবং তার সাথে সাথে পশ্চাৎ বিক্রিয়ার হারও কি হবে, একটুখানি বেড়ে যায়, ফলে ওই একটু পর গিয়ে আবার এই জায়গায় কি হবে, মিলিত হবে। তো এইরকম করে কি হবে, কোথাও না কোথাও গিয়ে, অর্থাৎ সাম্যাবস্থা এখানে অর্জিত হয়েছে, হয়তো এরপর কি হবে, একটু উপরে বা একটু নিচে অর্জিত হবে, বাট সাম্যাবস্থা অর্জিত হবে। তবে সাম্যাবস্থাটা কি হবে, সময় এবং স্থানের সাপেক্ষে সরে যাবে, ঠিক আছে। তো এই হচ্ছে
আহ, সাম্যাবস্থার বিষয়টা। তো সাম্যাবস্থায় যদি আমরা তাহলে এখান থেকে এটা এমসিকিউ, সাম্যাবস্থায় যদি আমরা বিক্রিয়ার প্রভাবক বা নিয়ামকগুলো তাপ তাপ এবং ঘনমাত্রা এগুলো পরিবর্তন করি, তাহলে সাম্যাবস্থাটাও পরিবর্তিত হয়ে যায়। ঠিক আছে, উভমুখী বিক্রিয়ায় সাম্যাবস্থায় উৎপাদের পরিমাণ বৃদ্ধি বা হ্রাস লা-শাত্তেলিয়ার নীতি দিয়ে নিয়ন্ত্রিত হয়। তাহলে এই সাম্যাবস্থায় উৎপাদের পরিমাণ আমরা কি করতে পারি, নিয়ন্ত্রণ করতে পারি। তো এই নিয়ন্ত্রণটা কোন নীতির অনুযায়ী হয়, লা-শাত্তেলিয়ারের যে নীতি আছে, বিজ্ঞানী লা-শাত্তেলিয়ার এই নীতিটি দিয়েছেন। এই নীতি অনুযায়ী উৎপাদকে কি করা যায়, নিয়ন্ত্রণ করা যায়, কি পরিমাণ উৎপাদ হবে কি পরিমাণ হবে না। তো নীতিটি হচ্ছে, কোনো বিক্রিয়ায় সাম্যাবস্থায় থাকাকালীন যদি তাপ চাপ ঘনমাত্রা ইত্যাদি পরিবর্তন করা হয়, তবে সাম্যের অবস্থান এমনভাবে পরিবর্তিত হয় যেন তাপ তাপ ঘনমাত্রা ইত্যাদি পরিবর্তনের ফলাফল প্রশমিত হয়, অর্থাৎ ফলাফলটা যেন কি হয়ে যায়, একটু পর আর থাকে না, এরকম একটা অবস্থা হয়ে যায়। ঠিক আছে, তো কোনো একটা বিক্রিয়া যদি তাপ উৎপন্ন হয়, সেই বিক্রিয়া যদি আমরা কি করি, আরো উল্টা তাপ দেই, তাহলে সেই বিক্রিয়া তো সামনের দিকে অগ্রসর হবেই না, সেই বিক্রিয়া উল্টা পিছনের দিকে অগ্রসর হবে। তো পিছনের দিকে অগ্রসর হয় সে কি করবে, অতিরিক্ত তাপটাকে গ্রহণ করবে। তাহলে কোনো বিক্রিয়ার, তো আমরা ধরি নেই যে কোনো বিক্রিয়ার সম্মুখ বিক্রিয়া যদি তাপ উৎপাদী হয়, তাহলে বিপরীত বিক্রিয়া স্বাভাবিকভাবে কি হবে, তাপ হারি হবে, তাই না? সম্মুখ বিক্রিয়া যদি তাপ উৎপাদী হয়, তাহলে তাহলে বিপরীত বিক্রিয়া অবশ্যই অবশ্যই কি হবে, তাপ হারি হবে। ঠিক আছে, অর্থাৎ বিপরীত বিক্রিয়া তাপ গৃহীত হবে। ঠিক আছে, এখন এই বিক্রিয়া যদি আমরা তাপ দেই, অতিরিক্ত তাপ যদি আমরা কি করি, দিয়ে দেই, তাহলে কি হবে, এতে একই সম্মুখ বিক্রিয়াতে এমনি তাপ উৎপন্ন হচ্ছেই, আরো তাপ দিচ্ছি, তাহলে সম্মুখ বিক্রিয়ার হার কমে যাবে। আর তাপহারী বিক্রিয়া যেহেতু তাপ প্রয়োজন হয়, অর্থাৎ বিপরীত বিক্রিয়াটা যেহেতু তাপ প্রয়োজন হয়, যখন আমরা তাপ দিচ্ছি তখন বিপরীতমুখী বিক্রিয়ার হার কি হবে, বেড়ে যাবে। অতিরিক্ত তাপটাকে সে গ্রহণ করে বিপরীত দিকে কি হবে, বিপরীত বিক্রিয়াটা হার বাড়ায় দিবে, বাড়ায় দিয়ে এই তাপটা যখন এই যে তাপ দিলাম সেটা যখন গ্রহণ হয়ে গেল, তখন তারা আবার কি হবে, সাম্যাবস্থায় পৌঁছাবে। ঠিক আছে, আবার যদি বিক্রিয়াটা তাপ হারি হইতো, অর্থাৎ সম্মুখ বিক্রিয়ায় কি হয়, তাপ দিতে হয়, তাহলেই বিক্রিয়া ঘটে, সেক্ষেত্রে যদি আমরা তাপ দেই, তাহলে কিন্তু সম্মুখ বিক্রিয়ার হার বেড়ে যাবে, আর পশ্চাৎ বিক্রিয়ার হার সেক্ষেত্রে কমে যাবে স্বাভাবিকভাবেই। তো এইভাবে কি করা হয়, কোনো একটা বিক্রিয়ার প্রভাবকগুলো পরিবর্তন করার মাধ্যমে সাম্যাবস্থা সামনে নিয়ে যাওয়া যায়, পিছিয়ে নিয়ে আসা যায়, এবং এভাবে উৎপাদের পরিমাণ বাড়ানো যায়, উৎপাদের পরিমাণ কমানো যায়। ঠিক আছে, লা-শাতেলিয়ারের নীতির ব্যাখ্যা, তাপ চাপ কিংবা ঘনমাত্রার প্রভাবে সাম্যাবস্থার কি ধরনের পরিবর্তন হয় তা লা-শাতেলিয়ারের নীতির মাধ্যমে সহজে ব্যাখ্যা করা যায়। সাম্যাবস্থার উপর তাপের প্রভাব দেখবো আমরা প্রথমে। সাম্যাবস্থার উপর কার প্রভাব, তাপের প্রভাব। ধরা যাক একটি উভমুখী বিক্রিয়া, সেটা হচ্ছে সোডিয়াম এবং হাইড্রোজেনের নাইট্রোজেন এবং হাইড্রোজেনের বিক্রিয়ায় অ্যামোনিয়া উৎপাদন, এবং আমরা জানি এই বিক্রিয়া হচ্ছে একটা তাপ তাপ উৎপাদী বিক্রিয়া, অর্থাৎ এখানে কি হয়, 92 কিলোজুল তাপ এক্সট্রা উৎপন্ন হয়েছে। ঠিক আছে, তো এই তাপ উৎপাদী বিক্রিয়া যদি আমরা কি করি, যে এই বিক্রিয়ার সম্মুখ অংশটি তাপ উৎপাদী, অর্থাৎ যখন নাইট্রোজেন এবং হাইড্রোজেন বিক্রিয়ক, তখন উৎপাদ অ্যামোনিয়া উৎপন্ন হওয়ার সময় বিক্রিয়াটি তাপ উৎপাদন করে, অর্থাৎ যখন নাইট্রোজেন এবং হাইড্রোজেন মিলে অ্যামোনিয়া উৎপন্ন হয়, সেই সাথে সাথে 92 কিলোজুল তাপও উৎপন্ন হয়। এই বিক্রিয়ার বিপরীতমুখী অংশটি তাপহারী। তাহলে একইভাবে যদি কি হয়, এই অ্যামোনিয়াটা ভেঙে যায়, তাহলে এখানে এক্সট্রা ভাবে কি করতে হবে, 92 কিলোজুল তাপ অ্যাড করতে হবে, তাহলে হাইড্রোজেন এবং অক্সিজেন গ্যাস কি হবে, তৈরি হবে। ওকে, বুঝতে পারছো? তো এইটা ভেঙে নাইট্রোজেন এবং হাইড্রোজেন গ্যাস তৈরি হবে। ঠিক আছে, নাইট্রোজেন এবং হাইড্রোজেন গ্যাস তৈরি হবে। তো এই জন্য এটা হচ্ছে তোমার, তো এই যে অ্যামোনিয়া ভেঙে যে নাইট্রোজেন এবং হাইড্রোজেন গ্যাস তৈরি হবে, এক্ষেত্রে 92 কিলোজুল তাপ কি হবে, গৃহীত হবে। তাহলে বিপরীতমুখী বিক্রিয়াটা আছে তাপ হারি বিক্রিয়া, আর সম্মুখমুখী বিক্রিয়াটা আছে এখানে তাপ উৎপাদী বিক্রিয়া। ঠিক আছে, অর্থাৎ NH3 কে ভেঙে N2 এবং H2 উৎপাদন করার সময় তাপ শোষিত হয়, কাজেই এর জন্য তাপ প্রয়োগ করতে হয়। এখন আমরা লা-শাতেলিয়ার নীতির ভিত্তিতে দেখতে পাই, এই উভমুখী বিক্রিয়ায়
তাপ প্রয়োগ করা হলে কি হবে? তাহলে এখানে যদি আমরা তাপ প্রয়োগ করি তাহলে কি হবে? তাপ প্রয়োগ করে সম্মুখমুখী বিক্রিয়া ঘটবে না বিপরীতমুখী বিক্রিয়া ঘটবে? স্বাভাবিকভাবেই বিপরীতমুখী বিক্রিয়া ঘটবে, কারণ ওইটাতেই তাপের প্রয়োজন। সম্মুখে তো তাপের প্রয়োজন নাই, এখানে আরো তাপ উল্টা উৎপন্ন হয়। তাহলে আরো যদি তাপ দেয় তাহলে এই বিক্রিয়া তো কি হবে? থেমে যাবে। লা শাতেলিয়ার নীতি অনুযায়ী তাপ প্রয়োগ করা হলে তাপ বৃদ্ধিজনিত ফলাফল প্রশমিত হতে হবে। তাপ প্রয়োগ করা হলে যদি সম্মুখমুখী তাপ উৎপাদী বিক্রিয়াটি বৃদ্ধি পায় তাহলে আরো বেশি তাপ উৎপাদিত হচ্ছে, ফলে ফলাফল ফলাফলটা প্রশমিত না হয়ে কি আছে? আরো বৃদ্ধি পাচ্ছে। অর্থাৎ তাপ তো একই উৎপাদিত হচ্ছে, আমরা যদি আরো তাপ দেই তাহলে কি হবে? আরো যদি এটা সামনের দিকে এগিয়ে যায় তাহলে ফলাফল আমরা তাপ দেওয়ার ফলে যেটা হইলো এটা তো উল্টা হইলো না, বরং এটা কি হইলো? একই দিকে হইলো। আমরাও তাপ দিয়েছি, ওখানে তাপ উৎপাদন হচ্ছে, তাহলে ফলাফল তো প্রশমিত হইল না। যদি বিপরীতমুখী তাপহারী বিক্রিয়াটি বৃদ্ধি পায় তাহলে সেটি তাপ শোষণ করে তাপ বৃদ্ধিজনিত ফলাফল প্রশমিত করবে। তাহলে আমরা যে তাপ দিলাম এই তাপটাকে কি গ্রহণ করবে? বিপরীতমুখী বিক্রিয়াটা সংঘটিত হয়ে সেই তাপটাকে গ্রহণ করবে, ফলে তাপমাত্রার ফলাফলটা প্রশমিত হবে। কাজেই লা শাতেলিয়ার নীতি অনুযায়ী আমরা বলতে পারি তাপমাত্রা বৃদ্ধি করা হলে বিপরীতমুখী তাপহারী বিক্রিয়াটি বৃদ্ধি পাবে। তাহলে তাপমাত্রা যদি আমরা বাড়াই তাহলে তাপহারী বিক্রিয়া বৃদ্ধি পায়, আর তাপমাত্রা যদি বের করে নেই তাহলে তাপ উৎপাদী বিক্রিয়া বেড়ে যায়। অন্যভাবে বলা যায় তাপ উৎপাদী বিক্রিয়ায় যদি আমরা তাপ প্রয়োগ করি তাহলে সাম্য ডান দিক থেকে বাম দিকে সরে যায়, অর্থাৎ সোডিয়াম অ্যামোনিয়া ভেঙে নাইট্রোজেন এবং হাইড্রোজেন উৎপন্ন হয়। ঠিক আছে, তাহলে তাপ উৎপাদী বিক্রিয়ায় যেমন বিষয়টা হচ্ছে হাইড্রোজেন এবং অ্যামোনিয়া, এই হাইড্রোজেন এবং নাইট্রোজেন পরস্পরের সাথে যুক্ত হয়ে অ্যামোনিয়া তৈরি হয় এবং এইখানে 92 কিলোজুল তাপ এক্সট্রা উৎপন্ন হয়। তাহলে এখানে যদি আমরা আরও তাপ দেই তাহলে কি হবে? এই নাইট্রোজেন ভেঙে অ্যামোনিয়া ভেঙে নাইট্রোজেন এবং হাইড্রোজেনে পরিণত হবে, ফলে তাপমাত্রা কি হবে? শোষিত হবে এবং তাপমাত্রা যে দিলাম এই ফলাফলটা কি হবে? কমে যাবে বা প্রশমিত হবে। একই যুক্তিতে আমরা বলতে পারি যে বিক্রিয়ার সাম্যাবস্থায় যদি তাপমাত্রা হ্রাস করি আমরা তাহলে সম্মুখমুখী তাপ উৎপাদী বিক্রিয়াটাই বৃদ্ধি পাবে। তার কারণ এখানে এমনিতেই তাপ উৎপন্ন হয়, তাহলে আমরা যদি তাপটাকে সরাই দেই তাহলে আরো বেশি বেশি তাপ উৎপাদন করার সে সুযোগ পাবে, ফলে তাপ হ্রাসজনিত ফলাফল প্রশমিত হবে, অর্থাৎ বাম দিকে থেকে ডান দিকে সরে যাবে। যে সকল বিক্রিয়ায় তাপের পরিবর্তন হয় না সে সকল বিক্রিয়ায় সাম্যাবস্থার উপর কোনো প্রভাব নেই। তাহলে যে বিক্রিয়াগুলো তাপ উৎপাদী বা তাপহারী কোনোটাই নয় সেই বিক্রিয়াগুলোর উপর লা শাতেলিয়ার নীতির যে এটা কোনো প্রভাব নেই, অর্থাৎ তাপমাত্রা বাড়াই বা কমাই কি হবে না, এখানে তোমার সাম্যাবস্থা কোনো পরিবর্তন হবে না। এবারে আরেকটি বিক্রিয়া বিবেচনা করা যাক। এই বিক্রিয়ার সম্মুখমুখী অংশটি তাপহারী এবং বিপরীতমুখীরই তাপ উৎপাদী। তাহলে এখানে এই দিকে যখন হবে তখন হবে তাপটা গ্রহণ করবে। তাহলে 180 কিলোজুল তাপ গ্রহণ করে নাইট্রোজেন এবং অক্সিজেন বিক্রিয়া করে নাইট্রাস অক্সাইড তৈরি হবে। তাহলে আবার নাইট্রাস অক্সাইড ভেঙে তখন কি হবে? নাইট্রোজেন এবং অক্সিজেন হবে, তখন 80 কিলোজুল তাপ উৎপন্ন হবে। তাহলে এখানে ওর উল্টাটা, এখানে সম্মুখ বিক্রিয়া হচ্ছে কি তাপহারী এবং বিপরীত বিক্রিয়া হচ্ছে তাপ উৎপাদী। এবার যদি আমরা তাপ দেই তাহলে এই বিক্রিয়া তাপ প্রয়োগ করা হলে সম্মুখমুখী বিক্রিয়া তাপহারী হয় এটা বৃদ্ধি পাবে। তাহলে এখানে তাপ লাগে, আমরা আরো তাপ দিচ্ছি, তাহলে এটা খুব দ্রুত কি হবে? নাইট্রোজেন এবং অক্সিজেন মিলে নাইট্রাস অক্সাইড তৈরি হবে। কিংবা সাম্য বাম দিক থেকে ডান দিকে সরে যাবে, অর্থাৎ নাইট্রোজেন এবং অক্সিজেন বিক্রিয়া করে আবার কি হবে? নাইট্রাস অক্সাইড উৎপন্ন হবে। আবার সাম্যাবস্থায় তাপমাত্রা হ্রাস করা হলে বিপরীতমুখী তাপ উৎপাদী বিক্রিয়া বৃদ্ধি পাবে, অর্থাৎ সাম্য ডান দিক থেকে বাম দিকে সরে যাবে, অর্থাৎ নাইট্রাস অক্সাইড ভেঙে নাইট্রোজেন গ্যাস এবং অক্সিজেন গ্যাসে রূপান্তরিত হবে। এরপর দেখো সাম্যাবস্থার উপর চাপের প্রভাব। আমরা সাম্যাবস্থার উপর তাপের প্রভাব দেখলাম, এরপর হচ্ছে সাম্যাবস্থার উপর চাপের প্রভাব। যে সকল বিক্রিয়ায় বিক্রিয়ক ও উৎপাদের মধ্যে যে কোনো একটি গ্যাসীয় বা সবই গ্যাসীয় অবস্থায় থাকে সেসব বিক্রিয়ায় সাম্যাবস্থার উপর চাপের প্রভাব থাকে। সাম্যাবস্থায় বিক্রিয়কের মোট মোল সংখ্যা এবং উৎপাদের মোট মোল সংখ্যার পরিবর্তন হলে সাম্যাবস্থার উপর চাপের প্রভাব থাকবে। তাহলে আমরা দেখলাম যে সাম্যাবস্থার উপর চাপের প্রভাব থাকার দুটি শর্ত। 1 নম্বর শর্ত হচ্ছে এখানে অন্তত একটি গ্যাস থাকতে হবে। অন্তত কি থাকতে হবে? উৎপাদ বা বিক্রিয়কে অ্যাটলিস্ট একটা করে কি থাকতে হবে?
তোমার গ্যাসীয় পদার্থ থাকতে হবে। যদি কোনো গ্যাসীয় পদার্থ না থাকে, যেমন একটি গ্যাসীয় বা সবই গ্যাসীয় অবস্থায় থাকতে হবে। হয় বিক্রিয়ক গ্যাসীয়, উৎপাদ অন্য, অথবা উৎপাদ যদি অন্য হয় বিক্রিয়ক গ্যাসীয় হইতে হবে। অর্থাৎ যে কোনো একটা উৎপাদ এবং বিক্রিয়ার মধ্যে দুইটি অথবা অ্যাটলিস্ট একটা কি হইতে হবে, গ্যাস হইতে হবে। আর 2 নম্বর হচ্ছে উভয় দিকে মোল সংখ্যা ভিন্ন ভিন্ন হতে হবে। উভয় দিকে কি হইতে হবে, মোল সংখ্যা ভিন্ন হতে হবে। মূল সংখ্যা ভিন্ন ভিন্ন হতে হবে। মূল সংখ্যা একই হলে কি হবে, মোট মোল সংখ্যা, বিক্রিয়ক এবং উৎপাদের মোট মোট মোল সংখ্যা আলাদা আলাদা হইতে হবে। মোট সংখ্যা একই হলে কি হবে, এইদিকে যে পরিমাণ অর্থাৎ এন ইন্টু যত মোল হবে 6.02 গুণন 10^23 এতটি অণু হবে। এদিকেও কি সেম সংখ্যক অণু হবে। তাহলে উভয় পক্ষে একই পরিমাণ অণু যদি হয়, তাহলে যদি আমরা কি করি, চাপ প্রয়োগ করি। তাহলে এই পাত্রে একটা পাত্র আছে, এই পাত্রে মনে করো বিক্রিয়ক এবং উৎপাদ একসাথে আছে, ঠিক আছে। তাহলে আমরা যদি যখন চাপ প্রয়োগ করব, তখন তো উৎপাদ এবং বিক্রিয়ক কি একসাথে কি করব, এর উপর চাপ প্রয়োগ করা হবে, ঠিক আছে। চাপটা কি হবে, একসাথে সবার উপরে কি করবে, এই চাপটা সবার উপরে সমানভাবে পড়বে। ফলে যদি তোমার উৎপাদ এবং বিক্রিয়কে যদি মোল সংখ্যার তারতম্য না থাকে, অথবা অর্থাৎ মোল সংখ্যা আলাদা হওয়া মানে হচ্ছে অণুর সংখ্যা আলাদা হওয়া, অর্থাৎ অণুর সংখ্যা যদি আলাদা না হয়, একই হয়, তাহলে সব জায়গাতে একই পরিমাণ চাপ পড়বে, অর্থাৎ কোনো দিক থেকে কোনো দিকে অণু যাবে না। এখন যদি এরকম হয় যে মোল সংখ্যা কম বেশি আছে, যেমন এই বিক্রিয়াটাতে এইদিকে মোল সংখ্যা আছে কত, 4, এইদিকে মোট মোল সংখ্যা কত, 4, আর এইদিকে মোট মোল সংখ্যা হচ্ছে কত, 2। তাহলে এরপর এইখান যদি এখানে চাপ প্রয়োগ করা হয়, স্বাভাবিকভাবে কি হবে, এটার উপর বেশি চাপ পড়বে। এখানে যদি 4 মোল আছে, তাহলে যখন সমানভাবে চাপ প্রয়োগ করা হবে, বিক্রিয়া পাত্রে সাধারণত চাপ প্রয়োগ করা হয়, শুধু বিক্রিয়ক বা উৎপাদে আলাদাভাবে চাপ প্রয়োগ করা যায় না, চাপ প্রয়োগ করতে হয় বিক্রিয়া পাত্রে একসাথে। কারণ এই চাপটা কার উপর বেশি পড়বে, তো এখানে যেহেতু বিক্রিয়কে যেহেতু মোল সংখ্যা বেশি আছে, তাহলে বিক্রিয়কে অণুর সংখ্যাও বেশি আছে, তাহলে বিক্রিয়কের উপর প্রেশারটা বেশি পড়বে। তখন স্বাভাবিকভাবে কী হবে, এরা কাছাকাছি আসবে এবং বিক্রিয়া হবে, এবং বিক্রিয়া সম্মুখ দিকে কী হবে, অগ্রসর হবে। অথবা উল্টাভাবে যদি কী হইতো, এখানে মোল সংখ্যা বেশি হতো, তাহলে এই দিকে চাপ প্রয়োগ করলে এখানে বেশি চাপ পড়তো, তাহলে বিক্রিয়া এই দিকে যাইতো। অর্থাৎ আমরা দেখলাম চাপের প্রভাবটা হচ্ছে, তাহলে এইরকম ঘটনা ঘটবে। একটা গ্যাস, আর যদি গ্যাস না হয়, তরল হয় বা কঠিন হয়, কঠিন তরলের যে অণুগুলো আছে, এগুলোর উপর চাপের প্রভাব খুব একটা কাজ করে না। আমরা জানি যে চাপ প্রয়োগে তরল এবং কঠিন পদার্থের প্রসারণ উল্লেখযোগ্যভাবে ওরকম ধরার মতো হয় না, বাট গ্যাসের ক্ষেত্রে চাপ প্রয়োগ করলে সেগুলো অনেক বেশি সংকুচিত হয়। ফলে উৎপাদ এবং বিক্রিয়কে যে কোনো একটিতে অথবা উভয়টিতে গ্যাস যদি থাকে, আর শুধু গ্যাস থাকলেই হবে না, সেই সাথে সাথে আবার কি হইতে হবে, মোল সংখ্যা ভিন্ন ভিন্ন হইতে হবে, তাহলেই চাপ কাজ করবে, তাছাড়া চাপ কাজ করবে না, ঠিক আছে। লা শাতেলিয়ার নীতি অনুসারে সাম্যাবস্থায় চাপ প্রয়োগ করা হলে চাপ বৃদ্ধিজনিত ফলাফল প্রশমিত হতে হবে। অর্থাৎ একই আয়তনে গ্যাসের মোল সংখ্যা বেশি হলে চাপ বেশি হয় এবং মোল সংখ্যা কম হলে চাপ কম হয়। তাহলে চাপ জিনিসটা গ্যাসের চাপ মূলত কিসের উপর নির্ভর করে, অণুগুলো তাদের গতিশক্তির কারণে পাত্রের দেয়ালে যে বল প্রয়োগ করে বা চাপ প্রয়োগ করে, এটাই মূলত কি, গ্যাসের চাপ। তাহলে যত বেশি অণু হবে, অর্থাৎ মোল সংখ্যা যত বেশি হয়, আমরা জানি 1 মোলে একই পরিমাণ অণু থাকে, 6.02 গুণন 10^23, তাহলে মোল সংখ্যা যত বেশি হচ্ছে, অণুর পরিমাণ তত বেশি আছে, দেয়ালে ধাক্কাও তত বেশি হচ্ছে। তাহলে এইরকম করে যদি মোল সংখ্যা বেশি হয়, তাহলে চাপ বেশি হবে, মোল সংখ্যা কম হলে চাপ কম হবে। উপরের উভমুখী বিক্রিয়ায় বাম দিকে গ্যাসীয় উৎপাদে মোল সংখ্যা বেশি, অর্থাৎ 4 মোল আছে, এবং ডান দিকে উৎপাদে দেখো কম, 2 মোল মাত্র। কাজেই চাপ বৃদ্ধিজনিত ফলাফল প্রশমিত করার জন্য বিক্রিয়াটির, অর্থাৎ চাপ যদি কমাইতে হয়, তাহলে কি হইতে হবে, চাপ এখানে বেশি আসলো, তাহলে কি ভাবতে হবে, এখানকার যে পদার্থগুলো আছে ওই দিকে যাইতে হবে, অর্থাৎ মোল সংখ্যা কমতে হবে। কারণ আমরা জানি এখানে বিক্রিয়া যদি বেশি, সম্মুখ বিক্রিয়ায় মোল সংখ্যা কমে যায়, ঠিক আছে। তাহলে চাপ যেহেতু বেশি হয়েছে, তাহলে ওই চাপটাকে প্রশমিত করার জন্য তোমার চাপটাকে কমায় ফেলতে হবে। তাহলে চাপ কমানোর উপায় কি, চাপ কমানোর উপায় হচ্ছে বিক্রিয়কগুলো উৎপাদে পরিণত হবে। তখন উৎপাদে পরিণত হলে কি হচ্ছে, দেখো 4টা থেকে 2টা হচ্ছে, তাহলে মোল সংখ্যার পরিমাণ কমে যাচ্ছে, ফলে চাপের পরিমাণও কমে যাবে। এই যে এইটাই হচ্ছে কি ফলাফলটা প্রশমিত হওয়া, অর্থাৎ ফলাফলটা যে জিনিসটা অতিরিক্ত হয়েছে সেটা যেন না থাকে, চাপ বৃদ্ধি হয়েছে, চাপটা যেন কমে যায়, ঠিক আছে।
তো এই ফলাফলটা প্রশমিত করার জন্য বিক্রিয়াটির গ্যাসীয় উপাদান বেশি মোল থেকে কম মোলের দিকে যেতে হবে। তাহলে কি চাপ কমে যাবে মোল সংখ্যা কমে গেলে, অর্থাৎ বিক্রিয়ার সম্মুখমুখী অংশটি বৃদ্ধি পেয়ে নাইট্রোজেন এবং হাইড্রোজেন বিক্রিয়া করে অ্যামোনিয়া উৎপন্ন করবে। অন্যভাবে বলতে পারি বেশি মোল থেকে কম মোলের দিকে সাম্য সরে যাবে। কাজেই সাম্যাবস্থায় চাপ কমিয়ে দিলে যদি উল্টাভাবে চাপ কমায় দেওয়া হয় তাহলে লা-শাস্ত্রীয়তার নীতি অনুসারে চাপ হ্রাসজনিত ফলাফল প্রশমিত করার জন্য বা চাপ বাড়ানোর জন্য, তো চাপ যদি কমায় দেয় তাহলে চাপ বাড়াই দেবে, অর্থাৎ সাম্যাবস্থা যেরকম আছে ওই রকমই থাকতে চাই। পরিবর্তন করলে সেও এমনভাবে পরিবর্তন হয় যেন আবার আগের অবস্থায় ফিরে যায়। চাপ বাড়ানোর জন্য কি হইতে হবে, এবার যদি চাপ কমায় যদি ফেলি তাহলে চাপ বাড়াইতে হবে। তাহলে কি হবে, এখানে 2 থেকে ভেঙে যাবে, তাহলে 2টা মোল থেকে 2 মোল থেকে 4 মোলে পরিণত হবে। ফলে 1 মোল ভেঙে কি হচ্ছে 2 মোল হচ্ছে। ফলে চাপ যদি কমে যায় তাহলে অণুর সংখ্যা বাড়িয়ে চাপ বাড়াতে হবে। ঠিক আছে, এই জন্য কম মোল থেকে বেশি মোলের দিকে সাম্য সরে যাবে। ঠিক আছে, এটা হচ্ছে বিষয়, অর্থাৎ চাপ বাড়ালে বেশি মোল থেকে কম মোলের দিকে যাবে, চাপ কমালে কম মোল থেকে বেশি মোলের দিকে আসবে। এটা হচ্ছে কি চাপের প্রভাব। তো আমরা আরও একটি বহুমুখী বিক্রিয়া বিবেচনা করতে পারি। যেমন এই বিক্রিয়াটা দেখো, এই বিক্রিয়া সবই গ্যাস আছে কিন্তু এখানে কি চাপের প্রভাব কাজ করবে? এখানে করবে না। কেন? তার কারণ এখানেও কি আছে 1 মোল, এখানেও 1 মোল, মোট 2 মোল, আর এখানেও দেখো মোট 2 মোলই আছে। তাহলে উভয় দিকে মোল সংখ্যা সমান। এখন যদি আমরা এখানে এই বিক্রিয়া পাত্রে যদি চাপ প্রয়োগ করি তাহলে এখানে চাপের কোনো তারতম্য তৈরি হবে না। ঠিক আছে, এখানে চাপের কোনো প্রভাব থাকবে না। এই বিক্রিয়ায় বিক্রিয়কের মোট মোল সংখ্যা 1 + 1 = 2, উৎপাদের মোল সংখ্যাও 2, অর্থাৎ এই বিক্রিয়ায় মোলের পরিবর্তন হয় না, কাজেই চাপেরও পরিবর্তন হয় না। অন্যভাবে বলতে পারি এই বিক্রিয়ার সাম্যাবস্থায় চাপের কোনো প্রভাব নেই। সাম্যাবস্থায় যখন পৌঁছাবে চাপ আমরা বাড়াই কমাই কোনো সমস্যা নেই, সাম্যাবস্থা একই জায়গায় থাকবে। এরপর হচ্ছে ঘনমাত্রার উপর, সাম্যাবস্থার উপর ঘনমাত্রার প্রভাব। চাপ চাপ দেখলাম, এবার ঘনমাত্রা দেখব। তো এটা খুব ইজি। ঘনমাত্রা যদি বেশি হয় তাহলে যার ঘনমাত্রা বেশি হবে বিক্রিয়াটা বিপরীত দিকে যাবে, অর্থাৎ উৎপাদের ঘনমাত্রা বেশি হলে সেটা বিক্রিয়কের দিকে আসবে, বিক্রিয়কের ঘনমাত্রা বেশি হলে সেটা উৎপাদের দিকে যাবে। এটা ইজি। সকল বিক্রিয়ার সাম্যাবস্থার উপর বিক্রিয়কের ঘনমাত্রার প্রভাব রয়েছে। বিক্রিয়ার সাম্যাবস্থায় যে কোনো একটি বিক্রিয়কের ঘনমাত্রা বাড়ালে লা-শাস্ত্রীয়তার নীতি অনুসারে বিক্রিয়কের ঘনমাত্রা কমিয়ে পরিবর্তনের ফলাফল প্রশমিত করার জন্য উৎপাদের পরিমাণ বৃদ্ধি হতে হবে। তাহলে কি হবে, একটা সাম্যাবস্থায় আছে, আমরা বিক্রিয়কের পরিমাণ বাড়াই দিলাম, তাহলে কি করতে হবে, তাকে আবার সাম্যাবস্থায় যাইতে হবে। উপায় কি, তাহলে কিছু বিক্রিয়ক উৎপাদে পরিণত হবে। সহজ হিসাব। আমরা বলতে পারি এখানে বিক্রিয়ার সাম্যাবস্থা ডান দিকে অগ্রসর হয়। একইভাবে বিক্রিয়ার সাম্যাবস্থায় যে কোনো একটি উৎপাদের ঘনমাত্রা বাড়ানো হলে উৎপাদের পরিমাণ কমানোর জন্য বিক্রিয়াটি বিপরীত দিকে ঘটতে থাকে। তাহলে যদি উৎপাদের পরিমাণ বাড়ানো হয় তাহলে সেটা উৎপাদ থেকে বিক্রিয়কে পরিণত হবে। অর্থাৎ আমরা জানি যে কোনো বিক্রিয়া তার বিক্রিয়কের সমানুপাতিক, অর্থাৎ যে বিক্রিয়ক যত বেশি হবে বিক্রিয়াটা তত বেশি সামনের দিকে যাবে। বিপরীতমুখী বিক্রিয়ার ক্ষেত্রে কিন্তু উৎপাদটাই বিক্রিয়ক। তো এই অর্থে আমি বিক্রিয়ক বলেছি। বিক্রিয়কের ঘনমাত্রা বৃদ্ধি হতে থাকে। অন্যভাবে বলতে পারি সাম্যাবস্থা বাম দিকে অগ্রসর হয়। তাহলে আমরা মোটা দাগে কি দেখলাম, আমরা দেখলাম এই দিকে থাকতেছে বিক্রিয়ক আর এই দিকে আছে উৎপাদ। আমরা যদি এখানে বিক্রিয়ক অ্যাড করি তাহলে বিক্রিয়া সামনের দিকে অগ্রসর হবে। ঠিক আছে, ফলাফল প্রশমিত করার জন্য। এবার এখান থেকে যদি উৎপাদটাকে আমরা সরাই নেই, উৎপাদকে যদি সরাই নেই তাহলেও কি হবে, তাহলে বিক্রিয়কের পরিমাণ আমরা সরাসরি বাড়ালাম না, এখানে বিক্রিয়ক দিয়ে সরাসরি বিক্রিয়কের পরিমাণ বাড়ালাম, আর এখানে উৎপাদকে সরিয়ে নিয়ে কি করলাম, বিক্রিয়কের পরিমাণ তুলনামূলকভাবে বাড়িয়ে দিলাম। তাহলে সাম্যাবস্থা কোন দিকে যাবে, উৎপাদের দিকে যাবে। আর উল্টাভাবে করতে পারি কি, উৎপাদকে আমরা কি করতে পারি, বাড়াইতে পারি। এখানে যে জিনিসটা উৎপন্ন হচ্ছে বাইরে থেকে আবার ওই সেম জিনিসটা এনে দিলাম, তাহলে কি হবে, বিক্রিয়া তাহলে উৎপাদ বিক্রিয়কে পরিণত হবে, অর্থাৎ বিপরীতমুখী বিক্রিয়া কি হবে, বাট বেড়ে যাবে। অথবা আমরা যদি বিক্রিয়ককে কমায় ফেলি, বিক্রিয়ক যা ছিল তার চেয়ে কমায় ফেললাম, তার মানে তুলনামূলকভাবে উৎপাদকে বাড়ায় ফেললাম। উৎপাদ যখন বাড়বে তখন উৎপাদ কি হবে, বিক্রিয়কে পরিণত হবে। ঠিক আছে, অর্থাৎ যে জিনিসের পরিমাণ আপেক্ষিকভাবে বাড়বে সেই জিনিসটা কি হবে,
ওই দিকে বিক্রিয়ার হার বেড়ে যাবে। অর্থাৎ বিক্রিয়ক যদি বেড়ে যায় তাহলে বিক্রিয়ক থেকে উৎপাদ তৈরি হবে, উৎপাদ যদি বেড়ে যায় তাহলে উৎপাদ থেকে বিক্রিয়ক তৈরি হবে। অর্থাৎ যেদিকে আপেক্ষিকভাবে পরিমাণ বাড়বে বিক্রিয়া তার বিপরীত দিকে গতিশীল হবে। ঠিক আছে, যে অংশে বিক্রিয়ক এবং উৎপাদ, যে অংশে আপেক্ষিকভাবে ঘনমাত্রা বেড়ে যাবে বিক্রিয়া তার বিপরীত দিকে গতিশীল হবে। ঠিক আছে, বিক্রিয়কের পরিমাণ বাড়লে বিক্রিয়া উৎপাদের দিকে যাবে, আর যদি উৎপাদের পরিমাণ বাড়ে তাহলে উৎপাদগুলো বিক্রিয়কে পরিণত হবে, অর্থাৎ বিক্রিয়াটা বিক্রিয়কের দিকে সরিয়ে আসবে। ঠিক আছে, এই হচ্ছে তিনটা প্রভাব। তাহলে একটা হচ্ছে, এটা খুবই ইম্পর্টেন্ট একটা অংশ, একটা হচ্ছে তাপের প্রভাব, তাপ, একটা হচ্ছে কি তাপ, আর একটা হচ্ছে ঘনমাত্রা। তাহলে এটাকে যদি আমরা সামারাইজ করি তাহলে তাপের প্রভাব হচ্ছে যে বিক্রিয়াগুলো তাপ উৎপাদী এবং তাপহারী সেগুলোর উপরই তাপের প্রভাব থাকবে। কোনো বিক্রিয়া যদি তাপ উৎপাদন না হয়, গ্রহণ না হয়, তাহলে সেগুলোতে তাপের প্রভাব থাকবে না। তো তাপ উৎপাদী বিক্রিয়ায় যদি আমরা তাপ দেই তাহলে একই তো তাপ উৎপাদন হয়, উল্টা আমরা আরো বেশি তাপ দিচ্ছি, তাহলে বিক্রিয়ার হার কমে যাবে। ঠিক আছে, সম্মুখমুখী বিক্রিয়া যদি তাপ উৎপাদী হয় সেখানে আমরা আরো তাপ দিলে সম্মুখমুখী বিক্রিয়ার হার কমে যাবে, উল্টা বিপরীতমুখী বিক্রিয়ার হার বেড়ে যাবে। ঠিক আছে, আবার তাপহারী বিক্রিয়ায় যদি আমরা তাপ দেই তাহলে সেইখানে কি হবে, ওর তাপ হারায় ফেলে, আমরা দিচ্ছি তার মানে তার জন্য কাজটা কি করতেছি, তাপ হারায় ফেলে মানে কি তার বিক্রিয়া ঘটতে তাপ প্রয়োজন হয়, তাহলে আমরা কি দিচ্ছি, তাপ সাপ্লাই দিচ্ছি, তার মানে কি বিক্রিয়া আরো বেশি বেশি হবে। ঠিক আছে, অর্থাৎ তাপহারী বিক্রিয়া যদি আমরা তাপ দিই তাহলে সেটা সামনের দিকে অগ্রসর হবে, আর যদি তাপ কমায় ফেলি তাহলে সেটা বিপরীত দিকে অগ্রসর হবে। ঠিক আছে, এরপর হচ্ছে চাপ। তাহলে চাপের প্রভাবের জন্য দুইটা কন্ডিশন, একটা হচ্ছে বিক্রিয়ক অথবা উৎপাদের মধ্যে যে কোনো একটি অথবা উভয়টিতে গ্যাস থাকা লাগবে, দুই নম্বর আছে মোলের তারতম্য থাকতে হবে। মোলের তারতম্য যদি থাকে তাহলে আমরা যদি চাপ প্রয়োগ করি তাহলে বিক্রিয়াগুলো সবসময় অধিক মোল থেকে কম মোলের দিকে যাবে, আর যদি চাপ কমায় নেই তাহলে কম মোল থেকে অধিক মোলের দিকে বিক্রিয়া সাম্যাবস্থায় অগ্রসর হবে। আর একটা হচ্ছে ঘনমাত্রা। তো ঘনমাত্রাটা ইজি, বিক্রিয়ক এবং উৎপাদের মধ্যে যার ঘনমাত্রা আপেক্ষিকভাবে বেড়ে যাবে বিক্রিয়া উল্টা দিকে গতিশীল হবে। বিক্রিয়ক যদি বেড়ে যায় আপেক্ষিকভাবে তাহলে বিক্রিয়া উৎপাদের দিকে যাবে, অর্থাৎ বেশি বেশি উৎপাদ তৈরি হবে, আর যদি উৎপাদের পরিমাণ আপেক্ষিকভাবে বেড়ে যায় তাহলে বিক্রিয়া বিক্রিয়কের দিকে সরে আসবে, অর্থাৎ উৎপাদগুলো বিক্রিয়কে পরিণত হবে, অর্থাৎ পশ্চাৎ বিক্রিয়ার হার বেড়ে যাবে। ঠিক আছে, তো এই ছিল আমাদের লা শাতেলিয়ারের নীতি, এটা খুবই ইম্পর্টেন্ট একটা অংশ ছিল। ভিনেগারে নিচের কোন অ্যাসিডটি উপস্থিত থাকে? তো ভিনেগারে সাধারণত থাকে অ্যাসিটিক অ্যাসিড থাকে, তাহলে এটা হচ্ছে কি, এটার সংকেত হচ্ছে CH3COO, এই অ্যাসিটিক অ্যাসিড ভিনেগারে থাকে। ঠিক আছে, এরপর হচ্ছে মৌমাছি কামড় দিলে ক্ষত স্থানে কোনটি ব্যবহার করা হয়? তো মৌমাছির কামড়ে থাকে অ্যাসিড, কি থাকে, অ্যাসিড। তো এটাকে প্রশমিত করার জন্য স্বাভাবিকভাবে কি দিতে হবে, ক্ষার দিতে হবে। তাহলে ক্ষারকে, ভিনেগার কিন্তু অ্যাসিড, পানি তো অ্যাসিড, ক্ষার কোনোটাই না, খাবার লবণ তো লবণ, কলিসুন্ড হচ্ছে ক্ষার। ঠিক আছে, খাবার লবণ আর পানি তো কি হয়, অ্যাসিড এবং লবণের বিক্রিয়া করে লবণ এবং পানি উৎপন্ন হয়, তাহলে অ্যাসিড এবং ক্ষারের সাথে খাবার লবণ এবং পানির কোনো ধরনের কি নেই, সম্পর্ক নাই, বরং এগুলো অ্যাসিড এবং ক্ষারের বিক্রিয়া থেকে উৎপন্ন হয়। ঠিক আছে, তো খাবার লবণ এবং লবণ এবং পানিতে অ্যাসিড এবং ক্ষারের কোনো বৈশিষ্ট্য থাকবে না। অ্যান্টাসিড জাতীয় ওষুধ সেবনে কোন ধরনের বিক্রিয়া সম্পন্ন হয়? তাহলে অ্যান্টাসিড অ্যাসিড আছে, তাহলে এটা তোমার শরীরের ভিতরে যখন অ্যাসিড প্রস্তুত হয় তখন আমরা অ্যান্টাসিড বা ক্ষার ব্যবহার করি। অ্যান্টাসিড মূলত হচ্ছে ক্ষার। তাহলে অ্যান্টাসিড হচ্ছে ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড অথবা অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড। ঠিক আছে, অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড, এই দুইটাই হচ্ছে কি অ্যান্টাসিড। এই দুইটাই মূলত আমরা কি করি, অ্যান্টাসিড হিসেবে খাই। এরা কি করে, অ্যাসিডের সাথে বিক্রিয়া করে, তাহলে এটা হবে কি প্রশমন বিক্রিয়া। ঠিক আছে, অ্যাসিড এবং ক্ষারের বিক্রিয়া আছে প্রশমন বিক্রিয়া। এখানে আছে সালফিউরিক অ্যাসিড এবং ম্যাগনেসিয়াম অক্সাইড, তাহলে এটা আছে অ্যাসিড এবং এটা আছে ক্ষার। তাহলে এই বিক্রিয়ায় তাপ উৎপন্ন হয় আমরা জানি, এবং অ্যাসিড ক্ষারের যে এই যে বিক্রিয়া, প্রশমন বিক্রিয়ায় ইলেকট্রনের স্থানান্তর ঘটে না। প্রশমন বিক্রিয়ায় কি হয় না, ইলেকট্রনের স্থানান্তর ঘটে না,
আর অধক্ষেপ এখানে ম্যাগনেসিয়াম সালফেট উৎপন্ন হবে। তো ম্যাগনেসিয়াম সালফেট পানিতে খুব দ্রবণীয়। তো ম্যাগনেসিয়াম সালফেট পানিতে দ্রবণীয়, তার মানে এটা অধক্ষেপ পড়বে না। তার মানে এই দুইটাই কি ভুল। প্রশমন বিক্রিয়া কিন্তু তোমার এখানে ইলেকট্রনের স্থানান্তর ঘটে না। এখানে কি বিক্রিয়া ঘটবে দেখো, এই বিক্রিয়া হবে ম্যাগনেসিয়াম সালফেট হবে আর পানি তৈরি হবে। তাহলে এখানে কারো জারণ মানের কোনো পরিবর্তন ঘটবে না, ঠিক আছে। তো সেক্ষেত্রে ইলেকট্রনের স্থানান্তর ঘটবে না, পদক্ষেপ পড়বে না, তার মানে এটা পানিতে দ্রবণীয়। পানিতে অদ্রবণীয় হচ্ছে সিলভার ক্লোরাইড, সিলভার, ঠিক আছে। তার মানে এখানে শুধুমাত্র এক সঠিক। এরপর আছে যে ফেরাস ক্লোরাইড, এটা হচ্ছে ফেরাস ক্লোরাইড এবং ক্লোরিন মিলে ফেরিক ক্লোরাইড তোমার তৈরি হয়েছে। এটাকে সমানুকরণ বিক্রিয়া না, ডেফিনেটলি এটা সমানুকরণ বিক্রিয়া না। সমানুকরণ বিক্রিয়া হচ্ছে একই মৌল গাঠন তোমার রাসায়নিক সংকেত একই থাকবে, আণবিক সংকেত, কিন্তু তার গাঠনিক সংকেতটা ভিন্ন হবে। এখানে তো তা হয়নি, এখানে তো আণবিক সংকেত ভিন্ন ভিন্ন। এরা আয়রন, ফেরাস ক্লোরাইড, ফেরিক ক্লোরাইড, তিনটা ক্লোরাইড, দুইটা ক্লোরাইড, ঠিক আছে। এটা সমানুকরণ বিক্রিয়া হবে না, জারণ বিজারণ বিক্রিয়া হবে। হ্যাঁ, ডেফিনেটলি এটা জারণ বিজারণ বিক্রিয়া। এখন এখানে এই যে ক্লোরিন ছিল এর যোজনিকত এখানে জারণ মান -1, কিন্তু এখানে দুইটা ক্লোরিন আগে থেকে -1 ছিল, কিন্তু এক্সট্রা যে এই যে ক্লোরিনটা এখানে যুক্ত হয় এও কি -1 হয়ে গেছে। আর আয়রন এখানে ছিল +2 আর এখানে হয়ে গেছে +3, তার মানে এটা জারণ বিজারণ বিক্রিয়া। আর সংযোজন বিক্রিয়া, হ্যাঁ এটা একটা সংযোজন বিক্রিয়া, তার কারণ এরা কি হয়েছে, দুইটা জিনিস একত্রিত হয়ে পরস্পরের সাথে যুক্ত হয়েছে, এটা সংযোজন। কিন্তু এটাকে সংশ্লেষণ বলা যাবে না। সংশ্লেষণ হলে দুইটাই কি হইতে হবে, মৌল হইতে হবে। যেমন হাইড্রোজেন এবং ক্লোরিন মিলে হাইড্রোজেন ক্লোরাইড গ্যাস তৈরি হয়, এটা হচ্ছে কি সংশ্লেষণ। তাহলে এখানে 2 আর 3 সঠিক। এরপর হচ্ছে সালফিউরিক অ্যাসিডে সালফারের জারণ সংখ্যা কত, এগুলো জারণ সংখ্যা আমরা হিসাব করে দেখিয়েছি। তাহলে H2SO4, তাহলে আমাদের জানা আছে কি অক্সিজেনের জারণ সংখ্যা আমাদের জানা আছে। অক্সিজেনের জারণ সংখ্যা -2 গুণন 4, অক্সিজেন সবসময় -2 হয় স্পেসিফিক সুপার অক্সাইড এবং পার অক্সাইড বাদে। তো এখানে -8 হবে। আর হাইড্রোজেন এখানে কি আছে, +1 গুণন 2 সমান +2, তাহলে টোটাল হইতে হবে 0। তাহলে এখানে -8 আর এখানে কি +2, তাহলে সালফারের জন্য বাকি থাকতেছে +6, তাহলে 0 হবে। ওকে, অথবা জেনারেলি ইকুয়েশন ডেভেলপ করে আমরা করতে পারি। তাহলে সালফার হবে কি +6। ওকে, এরপর আমরা দেখি যে সৃজনশীল যে প্রশ্নটি আছে সেটাতে কি আছে। অপু ও সেতু উভয়ের বাসায় রান্নার কাজে প্রাকৃতিক গ্যাস ব্যবহার করা হয়। অপুর বাসার পাত্রের নিচে কালো দাগ পড়লেও সেতুর বাসার পাত্রের নিচে কোনো কালো দাগ নেই। এখানে বলছে একমুখী বিক্রিয়া কাকে বলে। তো যে বিক্রিয়া শুধুমাত্র বিক্রিয়ক থেকে উৎপাদ তৈরি হয় কিন্তু উৎপাদ থেকে বিক্রিয়ক তৈরি হয় না, সেটাকে একমুখী বিক্রিয়া বলে। রাসায়নিক সাম্যাবস্থা বলতে বোঝায় উভমুখী বিক্রিয়ার ক্ষেত্রে প্রথমে সম্মুখমুখী বিক্রিয়ার হার অনেক বেশি থাকে এবং পশ্চাৎমুখী বিক্রিয়ার হার থাকে না, শূন্য থাকে। তো সময়ের সাথে সাথে বিক্রিয়কগুলো উৎপাদে পরিণত হয়, ফলে উৎপাদের পরিমাণ কমে যায়, ফলে সম্মুখমুখী বিক্রিয়ার হার কমে যায়। অন্যদিকে সময়ের সাথে সাথে উৎপাদের পরিমাণ বেড়ে যাওয়ার ফলে বিপরীতমুখী বিক্রিয়ার হার বেড়ে যায়। অর্থাৎ যত সময় যায় তত সম্মুখমুখী বিক্রিয়ার হার কমতে থাকে আর পশ্চাৎমুখী বিক্রিয়ার হার বাড়তে থাকে। বাড়তে বাড়তে তারা দুইজন কি হয়, একটা সময়ে গিয়ে দুইজনেরই বিক্রিয়ার হার সেম হয়। তো এইটাকেই বলা হচ্ছে সাম্যাবস্থা। অর্থাৎ যখন পশ্চাৎমুখী বিক্রিয়া এবং সম্মুখমুখী বিক্রিয়ার হার একই রকম হবে, সেটাই হচ্ছে সাম্যাবস্থা। এরপর হচ্ছে রান্নার সময় তাদের বাসায় সম্পন্ন বিক্রিয়াটি কোন ধরনের। তাহলে এখানে কোন ধরনের বিক্রিয়া হয়, তাহলে বিক্রিয়াটা আমরা জানি। এখানে সাধারণত মিথেন গ্যাস তৈরি হয় এবং মিথেন গ্যাস এবং অক্সিজেন বিক্রিয়া করে কি হবে, কার্বন ডাই অক্সাইড, পানি এবং এনার্জি উৎপন্ন হবে। কি হবে, এনার্জি উৎপন্ন হবে এখানে। তাহলে বাসায় সম্পন্ন বিক্রিয়াটি কোন ধরনের, এখন এই বিক্রিয়াটাকে যদি আমরা এখন এক্সপ্লেইন করি তাহলে এটা কোন ধরনের বিক্রিয়া। তো আমরা এখানে কয়েকভাবে এটাকে ভাগ করতে পারবো। 1 নম্বর, যদি আমরা ইলেকট্রনের আদান প্রদানের বেসিসে এটাকে ভাগ করি, সেক্ষেত্রে আমরা বলতে পারি এটা একটা জারণ বিজারণ বিক্রিয়া। এটা একটা কি জারণ বিজারণ বিক্রিয়া। কারণ অক্সিজেনের এটা কি জারণ মান 0, এখানে অক্সিজেনের জারণ মান কি বেশি হয়ে গেছে, -2 হয়ে গেছে, এখানেও -2, ঠিক আছে। আবার কার্বনের জারণ মান এখানে -4 আর এখানে হয়ে গেছে +4।
তার মানে কি কার্বন এবং অক্সিজেনের জারণ মানের পরিবর্তন ঘটছে, তার মানে এটা একটা জারণ বিজারণ বিক্রিয়া। ঠিক আছে, 1 নম্বর। 2 নম্বর, অক্সিজেনের সাথে যেহেতু এটা একটা বিক্রিয়া, তার মানে এটা একটা দহন বিক্রিয়া। এটা একটা কি? দহন বিক্রিয়া। অক্সিজেনের সাথে বিক্রিয়া করলে সেটাকে আমরা দহন বিক্রিয়া বলি। সেই সংজ্ঞা অনুযায়ী এটা দহন বিক্রিয়া। আর 3 নম্বর হচ্ছে সমস্ত দহন বিক্রিয়াই আবার কি? তাপ উৎপাদী বিক্রিয়া। অর্থাৎ এই বিক্রিয়ায় কি হয়? তাপ উৎপাদন হয়। তাহলে এটা একটা তাপ উৎপাদী বিক্রিয়া। তাহলে এই একটা বিক্রিয়াকে আমরা কয় ভাগে ভাগ করতে পারতেছি? 3 ভাগে ভাগ করতে পারতেছি। এটা একটা কি? জারণ বিজারণ বিক্রিয়া, এটা একটা দহন বিক্রিয়া, এটা একটা তাপ উৎপাদী বিক্রিয়া। ঠিক আছে? আচ্ছা, এগুলোকে আমরা প্রত্যেকটাকে ব্যাখ্যা করব। এরপর হচ্ছে উদ্দীপকের কোন বাসায় রান্নার কাজে গ্যাসের অপচয় হয় বলে তুমি মনে করো? তাহলে দেখো, তোমার এখন আমরা এই গ্যাসের অপচয় কি অপচয় না এই জিনিসটাকে ব্যাখ্যা করার জন্য আমরা দেখব যে এক গ্যাস যখন অক্সিজেনের সাথে বিক্রিয়া করে তাহলে এখানে কি কি উৎপন্ন হয়। ঠিক আছে, কি কি উৎপন্ন হয়। তো আমরা জানি এখানে গ্যাস এবং এটা মিথেন গ্যাস না হয় যে কোনো গ্যাস হতে পারে। গ্যাস এবং অক্সিজেন বিক্রিয়া করে কার্বন ডাইঅক্সাইড, পানি এবং তোমার তাপ উৎপন্ন হয়। তাহলে যদি যদি তোমার কার্বন ডাইঅক্সাইড বেশি উৎপন্ন হয়, কার্বন ডাইঅক্সাইড এবং জলীয় বাষ্প যদি বেশি উৎপন্ন হয় তাহলে শক্তির উৎপাদনটা কম হয়। আবার তার মানে এটা খুব ভালোভাবে পড়ে নাই। তাহলে বুঝতে হবে যে এখানে ভালোভাবে পুড়েনি। যত ভালোভাবে পুড়বে তত বেশি তাপ উৎপন্ন হবে এবং কার্বন ডাইঅক্সাইড এবং জলীয় বাষ্পের উৎপাদন কমে যাবে। আবার যদি খুব ভালোভাবে পুড়ে যায় তাহলে কি হবে? তাপ অনেক বেশি উৎপাদন হবে। সেক্ষেত্রে কার্বন ডাইঅক্সাইড এবং জলীয় বাষ্প কি হবে? কম উৎপাদন হবে। ঠিক আছে, অর্থাৎ তাপ বেশি পাওয়া যাচ্ছে, তার মানে এখানে অপচয়টা কম হবে। আবার যদি যেটা প্রথমটা বললাম যে বিক্রিয়াটা ভালোভাবে হবে না, কার্বন ডাইঅক্সাইড এবং পানি বেশি উৎপাদন হবে কিন্তু তাপ উৎপাদন হবে কম, অর্থাৎ সেখানে কি হবে? জ্বালানি অপচয় হবে। এখন আমরা এই কালো দাগ দেখে কি করে বুঝবো? এখানে যেহেতু কালো দাগ হয়েছে তাহলে এই যে কার্বন ডাইঅক্সাইড এবং পানি এই দুইটা মিলে কি হয়? একটা কালো জিনিস তৈরি হয়। ঠিক আছে, কাজল মাখি আমরা। কার্বন এবং পানি একসাথে তেল মিশিয়ে কি হয়? ছোট বাচ্চাকে কাজল দেয়, কাজল বানায় ছোট বাচ্চার চোখে মুখে কপালে, এগুলো দেওয়ার জন্য কাজল বানাইতে হয়। তো ওই রকম কালি পড়ে যায়। ঠিক আছে, তাহলে কার্বন ডাইঅক্সাইড এবং পানি এই দুইটা মিলে কি হয়? এখানে কালি তৈরি হয়। তো এই তাহলে যত বেশি কালি হবে তার মানে বুঝবো যে সেখানে তাপ উৎপাদন হয়েছে কম কিন্তু কার্বন ডাইঅক্সাইড এবং পানি উৎপাদন হয়েছে কি বেশি। তার মানে সেখানে কি হচ্ছে? তাপের অপচয় হচ্ছে। তাপের কি হচ্ছে? মানে শক্তির জ্বালানির অপচয় হচ্ছে। অর্থাৎ বেশি জ্বালানি পুড়িয়ে তাপ পাচ্ছি কম কম, কার্বন ডাইঅক্সাইড এবং পানি পাচ্ছি বেশি। আমাদের উদ্দেশ্য যেহেতু কি কার্বন ডাইঅক্সাইড পানি পাওয়া না, আমাদের উদ্দেশ্য হচ্ছে তাপ পাওয়া। তার মানে যেখানে বেশি কালি উৎপাদন হবে বুঝতে হবে সেখানে জ্বালানির অপচয় হচ্ছে। আর যেখানে কালি কম উৎপাদন হবে তার মানে বুঝতে হবে ওই পদার্থটা অক্সিজেন দ্বারা ওই জ্বালানিটা বেশি করে পুড়ে গেছে এবং কার্বন ডাইঅক্সাইড এবং জলীয় বাষ্প উৎপাদন হয়েছে কম, ফলে তাপ উৎপাদন হয়েছে বেশি। আর আমাদের উদ্দেশ্য যেহেতু তাপ উৎপাদন করা, তার মানে এখানে জ্বালানির অপচয় কম হয়েছে। ঠিক আছে, আর এখানে তোমরা আর একটু এক্সট্রা ভাবে লিখতে পারো যে কালো হওয়ার পিছনের কারণটা হচ্ছে মূলত শুধুমাত্র কার্বন ডাই অক্সাইড না, সেই সাথে সাথে কার্বন। কারণ আমরা জানি যে কোনো একটা বিক্রিয়ায় কি হয়? বিক্রিয়া হওয়ার জন্য আগে মিথেন কি হয়? ভেঙে যায়, আর অক্সিজেন। তাহলে কালি হচ্ছে মানে কি কিছু কার্বন কি পুড়তেছে না, অর্থাৎ কালিটা আসলে কার্বন ডাই অক্সাইড না এখানে। এটা কালি এটা না, কালি হচ্ছে এই যে কার্বন, অর্থাৎ মিথেন ভেঙে যে কার্বন উৎপাদন হয়েছে সমস্ত কার্বন কি হয় না অক্সিজেনের সাথে পুড়ে কার্বন ডাই অক্সাইড এবং জলীয় বাষ্প উৎপাদন হয় না। আসলে বিষয়টা হচ্ছে যে যত বেশি কার্বন ডাই অক্সাইড এবং জলীয় বাষ্প উৎপাদন হবে তাপও তত বেশি উৎপাদন হবে। আমি যেটা বলেছি সেটা আসলে কি ভুল বলেছি। তো এইখানে যেটা হয় সঠিকটা হচ্ছে যে কার্বন এবং হাইড্রোজেন পরস্পরের সাথে যুক্ত থেকে মিথেন তৈরি হয়, বা সাধারণত সিলিন্ডারের গ্যাসগুলো এরকমই হয়। তার সাথে অক্সিজেন, এই অক্সিজেন কি হয়? হাইড্রোজেনের সাথে যুক্ত হয়, এই হাইড্রোজেন কার্বনের সাথে যুক্ত হয়। তাহলে যদি কি হয় সমস্ত কার্বন অক্সিজেন দ্বারা পুড়ে কার্বন ডাই অক্সাইড পানি হয় এবং সেই অনুপাতে তাপ উৎপন্ন হয়, তাহলে আমরা বুঝবো যে এখানে জ্বালানিটা কি হয়েছে 100% ব্যবহার হয়েছে। ঠিক আছে,
100% ব্যবহার হয়েছে। কিন্তু যদি এরকম হয় যে কিছু কার্বন অক্সিজেনের সাথে বিক্রিয়া না করে সেটা এই যে কার্বন ডাই অক্সাইড, জলীয় বাষ্প এগুলোর সাথে কি হবে? উড়ে যাবে। অর্থাৎ কিছু কার্বন অক্সিজেনের সাথে বিক্রিয়াই করবে না। না করেই তারা কি হবে? কালি হিসেবে থেকে যাবে, কার্বন হিসেবেই থেকে যাবে। কার্বন কিন্তু কালো। ঠিক আছে? সেই কার্বন হিসেবেই থেকে যাবে এবং সেগুলো এই জলীয় বাষ্প এবং কার্বন ডাই অক্সাইডের সাথে উড়ে যাবে এবং উড়তে গিয়ে সে কি করবে? পাত্রের তলায় লেগে যাবে। ফলে এখানে কালি হবে। তার মানে কালি হচ্ছে মানে এখানে কিছু কার্বন অক্সিজেন দ্বারা উড়ছে না। তার মানে কালি হওয়ার পেছনের কারণটা আসলে কার্বন ডাই অক্সাইড দায়ী না। কালি হওয়ার পেছনে দায়ী হচ্ছে কিছু কার্বন, অর্থাৎ মিথেন গ্যাসের কিছু কার্বন আলাদা হয়ে কার্বন হিসেবেই থেকে যাচ্ছে। সেই অক্সিজেনের সাথে বিক্রিয়া করে কার্বন ডাই অক্সাইড বা পানি এগুলো তৈরি করতেছে না। মানে অক্সিজেনের সাথে বিক্রিয়া করে কার্বন ডাই অক্সাইড তৈরি করতেছে না। সে কার্বন হিসেবেই বাতাসে উড়ে যেতে যাচ্ছে বা বাতাসে ছড়িয়ে যাচ্ছে। এই ছড়িয়ে পড়া কার্বনগুলোই মূলত পাত্রের নিচে কালি হিসেবে থাকবে। তাহলে যত বেশি কালি হবে তত বেশি কার্বন কি হবে? তোমার না পুড়ে কার্বন হিসেবেই থেকে যাবে। আর যদি কালি না হয় তাহলে আমরা বুঝবো যে সমস্ত কার্বন কি হয়েছে বা কালি কম হয়েছে। তার মানে বুঝতে হবে অধিকাংশই কার্বন অক্সিজেনের সাথে বিক্রিয়া করে কার্বন ডাই অক্সাইড তৈরি হয়েছে। তার মানে এখানে তাপও বেশি পাওয়া গেছে। ঠিক আছে? তার মানে তোমার অদাহ্য যে কার্বনগুলো অক্সিজেনের সাথে বিক্রিয়া করে নাই সেই কার্বনগুলোই এখানে কি কালি হিসেবে থাকবে। তার মানে আমরা বলতে পারি যে অপুর বাসায় পাত্রের নিচে কালো দাগ পড়ছে। তার মানে এখানে কার্বন তোমার মিথেন গ্যাসের অনেকগুলো কার্বন অক্সিজেনের সাথে বিক্রিয়া না করেই কি হয়েছে? একা একা থেকে গেছে এবং সেগুলো পাত্রের নিচে কালো দাগ হিসেবে পড়ে গেছে। ঠিক আছে? ফলে এখানে অপচয় হয়েছে। এখানে গ্যাসের কি হয়েছে? অপচয় হয়েছে। আবার সেতুর বাসায় পাত্রের নিচে কোনো কালো দাগ নেই। তার মানে এখানে সমস্ত কার্বন অক্সিজেনের সাথে বিক্রিয়া করে কার্বন ডাই অক্সাইড তৈরি হয়েছে। তার মানে এখানে তোমার গ্যাসের কোনো ধরনের অপচয় হয়নি। ঠিক আছে? তো প্রথমে আমি একটুখানি ভুল বলেছিলাম, এটার জন্য সরি। এরপর হচ্ছে যে লেড নাইট্রেট এবং পটাশিয়াম আয়োডাইড এর বিক্রিয়া করে কি হবে? তাহলে এখানে তো দেখো উপরের বিক্রিয়াগুলোকে নিচের ছকটি পূরণ করো। পটাশিয়াম হচ্ছে 39, আয়োডিনের আণবিক ভর দিয়েছে, পারমাণবিক ভর 39, এটাতে 127। তো এখানে আমরা দেখব যে 2 মোলার লেড নাইট্রেটের আয়তন 2 মোল, অর্থাৎ 2 মোল। তাহলে 2 মোল লেড নাইট্রেটের আয়তন কত হবে? প্রথম পাত্র, দ্বিতীয় পাত্র, তৃতীয় পাত্র ব্যবহৃত মোট আয়তন ml, 100 ml, অধক্ষেপ এত। তো পানির আয়তন দেওয়া আছে। এগুলো পরিমাণ দিয়েছে। 2 মোলার লেড নাইট্রেটের আয়তন, অর্থাৎ 2 মোলার লেড নাইট্রেটের 2 মোলার দ্রবণ নেওয়া হয়েছে। 2 মোলার মানে কি? 0.2 মোলার, 0.2 মোলার মানে হচ্ছে 1 লিটারে 0.2 মোল আছে। 1 লিটারে কত মোল আছে? 0.2 মোল লেড নাইট্রেট আছে। এবং এইরকম লেড নাইট্রেট ভিন্ন ভিন্ন পাত্রে ভিন্ন ভিন্ন পরিমাণে হয়েছে। প্রথম পাত্রে 1 ml, দ্বিতীয় পাত্রে 2 ml, তৃতীয় পাত্রে 3 ml, চতুর্থ পাত্রে 4 ml, এরকম করে মোট 10 ml নেওয়া হয়েছে। মোট কয় ml নেওয়া হয়েছে? 10 ml। আর পানি নেওয়া হয়েছে প্রথম পাত্রে 4 ml, তারপরের পাত্রে 3 ml, তারপরে 2, তারপরে 4। এখানেও মোট 10 ml হয়েছে, কিন্তু কম বেশি, যেখানে 1 ও 4, 2, 3 এরকম। ঠিক আছে? এরপর আছে 0.5 মোলার পটাশিয়াম আয়োডাইডের আয়তন, অর্থাৎ 0.5 মোলার মানে হচ্ছে কি প্রতি লিটারে 1.5 মোলার, প্রতি লিটারে 0.5 মোল পটাশিয়াম আয়োডাইড আছে। প্রতি লিটারে 0.5 মোল পটাশিয়াম আয়োডাইড আছে। এবং এটাও 4টা পাত্রে নেওয়া হয়েছে। 1 লিটার, প্রত্যেকটাতে 1 লিটার 1 লিটার 1 ml 1 ml 1 ml করে। ঠিক আছে? কয় ml? মোট 10 ml। এরপর আছে প্রতিটি পাত্রের দ্রবণের মোট আয়তন। তাহলে মোট আয়তন কত হবে? 4 একে 5 আর 1 6 ml। এখানে 2 3 এ 5 আর 1 6, 3 দিয়ে 5 আর 1 6। তাহলে মানে কি মোট আয়তন সবার 6 ml আছে। ঠিক আছে? তো পটাশিয়াম আয়োডাইড সবার সমান, কিন্তু পানি এবং লেড নাইট্রেটের পরিমাণ কি আছে? কম বেশি আছে। আর এখানে হলুদ পদক্ষেপ উৎপন্ন হয়েছে।
আচ্ছা, এরপর হচ্ছে তাপ উৎপাদী বিক্রিয়া কাকে বলে? এটা আমরা জানি তাপ উৎপাদী বিক্রিয়া কাকে বলে। যে বিক্রিয়ায় তাপ উৎপন্ন হয়, যে বিক্রিয়ায় কি হয়, বিক্রিয়কের সাথে সাথে তাপ উৎপন্ন হয়, সেটাই তাপ উৎপাদী বিক্রিয়া। যোজনী এবং জারণ সংখ্যা এক নয় কেন ব্যাখ্যা করো। যোজনী হচ্ছে একটা মৌলের একটা মৌল অন্য মৌলের সাথে সংযুক্ত হওয়ার সক্ষমতা, এবং সে সে এখানে ইলেকট্রন দান করে যুক্ত হয়েছে নাকি ইলেকট্রন গ্রহণ করে যুক্ত হয়েছে, এটা আলোচ্য বিষয় না। এই জন্য যোজনী সবসময় পজিটিভ হয়। আর জারণ সংখ্যাটা হচ্ছে উল্টা। জারণ সংখ্যা হচ্ছে যে কোনো একটা মৌল যখন যৌগ গঠন করে, এই যৌগ গঠন করার সময় সে অ্যাকচুয়ালি কি পরিমাণ ইলেকট্রন আদান প্রদান করলো, সেটাই হচ্ছে তার জারণ সংখ্যা। ইলেকট্রন যখন সে দেয় তখন এটাকে পজিটিভ জারণ সংখ্যা বলে, যখন ইলেকট্রন নেয় তখন বলা হয় এটাকে নেগেটিভ জারণ সংখ্যা। তো জারণ সংখ্যা হচ্ছে কি অ্যাক্টিভ, একটা হচ্ছে অ্যাক্টিভ জিনিস, অর্থাৎ কেউ যদি বিক্রিয়া অংশগ্রহণ না করে তাহলে তার জারণ সংখ্যা 0। আর বিক্রিয়া অংশগ্রহণ করলে যে পরিমাণ ইলেকট্রন আদান প্রদান করতেছে সেটা হচ্ছে তার জারণ সংখ্যা। অন্যদিকে যোজনী আবার কি, বিক্রিয়া হলো কি হইল না এটার উপর নির্ভর করে না, মৌলগুলোর যোজনী ফিক্সড থাকে। এই জন্য কি জারণ সংখ্যা এবং যোজনী এক না। আবার আরো একটা আছে, জারণ সংখ্যা দশমিক হইতে পারে, ভগ্নাংশ হইতে পারে, কিন্তু যোজনী ভগ্নাংশ হইতে পারে না। সারণীতে ব্যবহৃত মোট পটাশিয়াম আয়োডাইডের পরিমাণ কত গ্রাম? ঠিক আছে, পটাশিয়াম আয়োডাইড কত গ্রাম আছে সেটা আমরা এখানে হিসাব করব। ঠিক আছে, তো কিভাবে হিসাব করব দেখো। তো পটাশিয়াম আয়োডাইড আছে 0.5 মোলার, অর্থাৎ 1 ml, অর্থাৎ 1 ml আমরা বলতে পারি 1 ml 1 লিটার, 1 ml মানে 1000। আমরা সূত্র সরাসরি ব্যবহার করতে পারি, আমরা সূত্রটাই ব্যবহার করি। তো আমরা ডাব্লিউ সমান জানি এস বি এম ডিভাইডেড বাই 1000। ঠিক আছে, তাহলে এস হচ্ছে তার মোলার আয়তন, মোলার কত মোল, অর্থাৎ 0.5। ভি হচ্ছে কত কত ml, টোটাল কত ml, 4 ml, টোটাল কত ml পটাশিয়াম আয়োডাইড 4 ml। আর পটাশিয়াম আয়োডাইডের এম হচ্ছে পটাশিয়াম আয়োডাইডের আণবিক ভর। তো আণবিক ভর, পটাশিয়ামের আণবিক পারমাণবিক ভর হচ্ছে 23, আর আয়োডিনের হচ্ছে 127। তাহলে 127 আর 23 হয় 150। তাহলে এখানে 150 দিয়ে গুণ করতে হবে। ঠিক আছে, তার 150, অর্থাৎ এখানে যদি মানগুলো বসাই তাহলে 0.5 4 গুণ 150, 127, 30 আর 20, 50, হ্যাঁ, আর নিচে 1000। তাহলে এটাকে ক্যালকুলেশন করলে যা হবে এটি হচ্ছে কি পটাশিয়াম আয়োডাইডের তোমার পরিমাণ। পটাশিয়াম আয়োডাইডের কত গ্রাম হবে সেটা এখান থেকে পাওয়া যাবে, এটা খুবই কম হবে। আরেকটা বলতে হচ্ছে কোন পাত্রের দ্রবণটি অধিক হলুদ হবে বলে তুমি মনে করো। তাহলে এখানে পটাশিয়াম হলুদ আসলে কে হয়, এখানে পটাশিয়াম নাইট্রেটটা এখানে কি হয়, তাহলে এখানে হলুদটাকে, হলুদ হস্তক্ষেপ কোথায় বেশি হবে। ঠিক আছে, তো এখানে যে বিক্রিয়াটা দেওয়া আছে সেই বিক্রিয়া এখানে লেড আয়োডিনের সাথে যুক্ত হবে, লেড আয়োডাইড এবং পটাশিয়াম নাইট্রেট উৎপন্ন হবে, পটাশিয়াম নাইট্রেট। তাহলে লেড আয়োডাইড এবং পটাশিয়াম নাইট্রেট এখানে উৎপন্ন হবে। এই জিনিসটাই মূলত হলুদ। এই যে লেড আয়োডাইড আছে এইটাই কি হবে, হলুদ কালার হবে। এটা কি হবে, পানিতে দ্রবীভূত হবে না এবং এর কালারটা হচ্ছে হলুদ, ফলে পানি হলুদ হয়ে যাবে। এখন কথা হচ্ছে যে এখানে কোন পাত্রে বেশি হলুদ হবে। তাহলে আমরা এখানে হিসাব করব যে কোথায় লেড আয়োডাইড বেশি উৎপন্ন হবে, কোন বিক্রিয়ায় লেড আয়োডাইড বেশি উৎপন্ন হবে। ঠিক আছে, প্রথম পাত্র, দ্বিতীয় পাত্র, তৃতীয় পাত্রের মধ্যে কোনটাতে লেড আয়োডাইড বেশি উৎপন্ন হবে। তাহলে প্রথমটাতে এগুলো প্রত্যেকটাতে হিসাব করতে হবে আমাদের কতগুলো করে তোমার লেড আয়োডাইড কি পরিমাণ উৎপন্ন হবে। তাহলে আমরা এখানে এই বিক্রিয়াটা থেকে আগে প্রত্যেকের কি করব, আয়নিক ভর হিসাব, পারমাণবিক ভর হিসাব করব। ঠিক আছে, তো এখানে লেড নাইট্রেটের আণবিক ভর হিসাব করবো, পটাশিয়াম আয়োডাইডের আণবিক ভর হিসাব করব এবং লেড আয়োডাইডের আণবিক ভর হিসাব করব। ঠিক আছে, হিসাব করার পর আমরা দেখব যে এটার 1 ml প্রত্যেকটার জন্য কতটুকু কত মোল আছে সেটা আমরা হিসাব করব, অথবা আমরা এখানে কত মোল আছে, কোন জিনিসটা কত মোল আছে। এখানে 1 ml এর মধ্যে 1 ml আছে, এখানে 4 ml। তো এরকম করে প্রত্যেকটা পাত্রের, এই পাত্রের জন্য, এই পাত্রের জন্য, এই পাত্রের জন্য, এই পাত্রের জন্য আমরা কি করব,
লেড আয়োডাইডের আয়তনটা হিসাব করব। ওই যে তোমার কতটুকু থেকে কতটুকু উৎপন্ন হয়, এইভাবে আমরা প্রত্যেকটা হিসাব করব। হিসাব করে দেখব যে যেখানে সবচেয়ে বেশি লেড আয়োডাইড উৎপন্ন হবে সেই পাত্রটা সবচেয়ে বেশি হলুদ হবে। ঠিক আছে। এরপর হচ্ছে সোডিয়াম এবং সোডিয়াম এবং ক্লোরিনের যে বিক্রিয়া, সোডিয়াম ক্লোরাইড আর জিঙ্ক এবং হাইড্রোজেন সালফেট বা সালফিউরিক অ্যাসিড বিক্রিয়া করে হচ্ছে জিঙ্ক সালফেট এবং হাইড্রোজেন গ্যাস। তো এখানে সমানুকরণ বিক্রিয়া কাকে বলে? সমানুকরণ বিক্রিয়া হচ্ছে যে বিক্রিয়ায় তোমার মৌলের আণবিক সংকেত ঠিক থাকে কিন্তু গাঠনিক সংকেত পরিবর্তন হয়, এই বিক্রিয়াটাকে বলা হয় সমানুকরণ বিক্রিয়া। এর উদাহরণটা দেওয়ার দরকার নেই, তারপরও তোমরা মাথায় রাখতে পারো। অ্যামোনিয়াম সায়ানাইড এটা বিক্রিয়া করে তোমার ইউরিয়া তৈরি হয়, CONH, তো এই যে এটা হচ্ছে ইউরিয়া। তাহলে এই ইউরিয়া, এটা হচ্ছে অ্যামোনিয়াম সায়ানাইড। তো এটা শুধুমাত্র তোমার কোনো ধরনের পরমাণুগুলোর সংখ্যা পরিবর্তন না হয়ে শুধু এরা নতুনভাবে বিন্যস্ত হয়ে একটা নতুন পদার্থ তৈরি করে, এটাকে বলা হয় সমানুকরণ বিক্রিয়া। এই দুইটা হচ্ছে সমাণু। এরপর হচ্ছে উভমুখী বিক্রিয়া বলতে কি বোঝায়? উভমুখী বিক্রিয়া বলতে বোঝায় যে বিক্রিয়ায় উৎপাদ থেকে বিক্রিয়ক তৈরি হয়, আবার বিক্রিয়ক থেকে উৎপাদ তৈরি হয়, সেগুলো হচ্ছে উভমুখী বিক্রিয়া। এরপর হচ্ছে দ্বিতীয় বিক্রিয়াটির উৎপাদ যৌগটিতে সালফারের জারণ সংখ্যা নির্ণয় করো। এটা একটু আগেই সালফারের জারণ সংখ্যা বের করে দেখালাম। দ্বিতীয় বিক্রিয়াটির উৎপাদ হচ্ছে জিঙ্ক সালফেটে, এটা করিয়ে দেখাইনি। তাহলে জিঙ্ক সালফেট, এটা যেহেতু 3 মার্কের অ্যান্সার, তাহলে আমরা এখানে কি করব, ধরে নেব যে লিখবো যে মনে করি সালফারের জারণ সংখ্যা আছে এক্স। তারপর আমরা লিখব যে এখানে মোট জারণ সংখ্যা হইতে হবে 0। এগুলো লিখে নিব, যেহেতু 3 মার্ক একটু বেশি মার্ক, অঙ্কটা একটু বড় করবো এটাকে। তারপর আমরা লিখব মোট জারণ সংখ্যা যেহেতু 0 হবে, তাহলে জিঙ্কের জারণ সংখ্যা এখানে 2, জিঙ্কের জারণ সংখ্যা 2 হবে। তো জিঙ্ক 2 গুণন 1 প্লাস এক্স, সালফার একটাই আছে, গুণন অক্সিজেন আছে -2 গুণন 4 সমান 0। তাহলে এখান থেকে তাহলে এক্স এর মান কত হবে সেটা আমরা হিসাব করতে পারবো। ঠিক আছে, এক্স কত হবে তাহলে? 8 - 2 = 6। তাহলে এখানে সালফারের জারণ সংখ্যা আছে 6। এরপর যে উদ্দীপকে প্রথম বিক্রিয়াটি জারণ বিজারণ যুগপৎ ঘটে বিশ্লেষণ করো। এটা খুব ইজি, এটা জাস্ট আমরা দেখাবো যে সোডিয়াম এখানে কি করে, ইলেকট্রন ত্যাগ করে সোডিয়াম আয়োডাইডে পরিণত হয়, আর ক্লোরিন সেই ইলেকট্রনটাকে গ্রহণ করে ক্লোরাইড আয়নে পরিণত হয়। তাহলে এখানে এটা হচ্ছে জারণ অর্ধ বিক্রিয়া, এটা হচ্ছে বিজারণ অর্ধ বিক্রিয়া। তাহলে এই বিজারণটা ঘটতো না যদি এই জারণ না হইতো, আর এই জারণটা না হইতো যদি এই ইলেকট্রনটাকে নিয়ে ক্লোরিন বিজারিত না হইতো। অর্থাৎ এই দুইটা বিক্রিয়া একটা একা একা ঘটবে না, কোনোটাই একা একা ঘটবে না, অর্থাৎ একটার কারণে আর একটা ঘটে। এই জন্য এটাকে আমরা বিজারক বলি, এটাকে বলি আমরা জারক। তো এখানে জারক বিজারক একসাথে যদি কাজ না করে তাহলে কি হবে না, জারণ বিজারণ ঘটবে না, অর্থাৎ জারণ বিজারণ সবসময় একসাথে ঘটবে, এটাকেই বলা হচ্ছে যুগপৎ ঘটে। ঠিক আছে, তো এই ছিল এই অধ্যায়। এখানে এই অঙ্কটা আমি করে দিলাম না, এটা একটু সময় লাগবে, কারণ এখানে প্রত্যেকটা পাত্রের জন্য আলাদা আলাদা আমি হিসাব করতে হবে। তো এটা আমি অন্য কোনো এক ক্লাসে পরবর্তীতে করিয়ে দেব। আজকে এই পর্যন্তই থাক। আমাদের সাথে থাকার জন্য তোমাদের ধন্যবাদ।